পাবো না? কে বলল তাকে পাবো না? আমি তো সব সময় তাকে খুব কাছে অনুভব করি। আমার পদ্মফুল সব সময় তাকে মন গহীনে রাখছে আমি খুব যতনে। আমার না হোক, ভালোবাসতে দোষ কোথায়? রাক্ষস বংশের রাজা, তোমাকে রাজা না বলে গাধা বলা উচিত। ভাইয়া দেখো, আমি আমার আপুকে খুব ভালো করে চিনি। আপু নিজের সম্মানকে গুরুত্ব দেয় খুব। ছোট থেকে গরিব বলে খুব অপমান হয়ে আসছে। এখন নিজের সম্মান কখন ও হারাতে চাইবে না। তোমাকে বিয়ে করলেও হবে না। তুমি আপুর 5 থেকে 6 বছরের ছোট। তুই ভেবে দেখ, ছেলেরা তো জুনিয়র মেয়েদের বিয়ে করে, তাহলে মেয়েরা কেন জুনিয়র ছেলেকে বিয়ে করবে না? এই নারী পুরুষের সমান অধিকার জানিস না, বেশি বকবি না। যা, তোর বোনকে মেহেদি পড়তে বল। পদ্মফুলের মেহেদি রাঙা হাত দেখতে চাই আমি। রাক্ষস বংশের রাজা, তোমারে আমি কখনো আপুর জামাই বানাবো না। হুম, তখন তো আপু রাক্ষস বংশের রানী হবে। না, ইয়া হইতে পারে না। আ আশিক হু হু করে হেসে ফেলে। মাঝে মাঝে সৈকতের কথা শুনে বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। তার একটাই চিন্তা, রাক্ষস বংশের রাজার সাথে তার বোনের বিয়ে হলে তার বোন তো রানী হবে। সে কিছুতেই তার বোনকে রাক্ষস বানাবে না। রাত লেগে আসছে। জান্নাতুল নিজের হাতের মেহেদি তুলে সৈকতকে মেহেদি দিয়ে দেয়, সাথে টিভি দেখছে। রাক্ষস দ্য মাফিয়া গ্যাং, সেই গ্যাংয়ের লোগো দিয়ে 15টা লাশ পাওয়া গেছে। 15টা লাশের মধ্যে 10টা পুরুষ, 5টা মহিলা। সবার কপালে ছোট্ট করে রাক্ষস দ্য মাফিয়া গ্যাং লেখা। আবারও কি তাহলে সেই গ্যাং ফিরে আসছে? তাদের গ্যাংয়ের নাম রাক্ষস দ্য মাফিয়া হওয়ার কারণ, তারা রাক্ষসদের মতন শরীরে বিভিন্ন জায়গা চামড়া উঠাইয়া দেয়। নখের হাজার হাজার চিহ্ন দেখা যায় শরীরে। এই 15টা খুন ঠিক একইভাবে করা হয়েছে, কিন্তু রাক্ষসদের মতন এমন চিহ্ন তার কিভাবে করে সেটা এখনো জানা হয়নি। কাল রবিবার, ঈদের দিন। তার ঠিক 7-8 ঘন্টা আগে এমন নিউজ দেখলে কার মাথা ঠিক থাকবে? প্রায় প্রতিটি নিউজ চ্যানেলে একই খবর, রাক্ষস দা মাফিয়া গ্যাং নতুন করে ফিরে আসছে। জান্নাত সৈকতের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, তখন এমন নিউজ থেকে হাত থেকে মেহেদি পড়ে যায়। জান্নাতুল ভীতু কণ্ঠে বলে, বাপরে বাপ, এমন নির্মমভাবে কেউ কাউকে খুন করে? আর এই রাক্ষস দা মাফিয়া গ্যাং নামটা তো আমি প্রথম শুনলাম। উফ, গ্রামে বাস করলে যা হয় আর কি। ভাই, তুই সাবধানে থাকিস। এই রাক্ষসরা আবার তোকে না খেয়ে ফেলে, কারণ তুই তো রাক্ষস আছে বলে বিশ্বাস করিস। আপু, এইভাবে ভয় দেখাস কেন? আ আ আমি রাক্ষস বিশ্বাস করি না। তোর মতো আমি ভীতু না যে মেহেদি দিব না আমি। দেখ, তোর পায়ের কাছে রাক্ষস। সৈকত লাফিয়ে ওঠে। বেচারা নিউজ দেখে ভয়ে আছে, তার উপর তার প্রাণ প্রিয় বাদর বোন এমন মজা নিচ্ছে তার থেকে। সৈকত ঠোঁট উল্টাই জান্নাতুলের দিকে তাকিয়ে থাকে। জান্নাতুল সৈকতের চুলগুলো এলোমেলো করে দেয়, তারপর মেহেদি নিয়ে আবারও হাতে পরাতে থাকে, আর সৈকতকে ধীর কণ্ঠে বলে, দেখ, আমরা তো জানি গ্যাংয়ের হয়ে যারা কাজ করে তারা কিন্তু ভালো মানুষকে খুন করে না। আর আমি এখানকার 2টা ছেলেকে চিনি, এরা 1 বছর আগে আমাকে। যাই হোক, গিয়ে দেখ, সবার কিছু না কিছু দোষ আছে, তাই এসব নিয়ে ভাবিস না। কিন্তু ঈদের আগে কতগুলো মায়ের কোল খালি হলো। আমি আশিক ভাইয়াকে আর রাক্ষস বংশের রাজাকে বলবো না। ভাইয়া যদি রাগ করে এদের মতো আমাকে খুন করে, তাহলে আজকেই ভাইয়ার থেকে ক্ষমা চেয়ে নেব। আর কখনো রাক্ষস বংশের রাজা বলবো না। বাবা। সৈকত মনে মনে কথাগুলো ঠিক করে নেয়। সৈকতের মেহেদি দেওয়া শেষ হলে রুমে গিয়ে ফোনটা নিয়ে আশিকের কাছে ফোন দেয়। তারপর ওই পাশ থেকে যা শুনে, তারপর নিজেকে আর ঠিক রাখতে পারে না। হাত থেকে ধরাম করে ফোনটা পড়ে যায়, আর সৈকত সেন্সলেস হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছু পড়া শব্দে জান্নাতুল সহ কয়েকজন দৌড়ে সৈকতের রুমে যায়। গিয়ে দেখে সৈকত সেন্সলেস হয়ে পড়ে আছে। জান্নাতুল ভয়ে ভয়ে বলে, সৈকত, সৈকত ভাই, কি হয়েছে তোর? সৈকত, কথা বল। আপনাকে রাক্ষস বংশের রাজা বিচিয়ে খেয়ে ফেলবে আপু। আমি আমি আর আশিক ভাইয়াকে রাক্ষস বংশের রাজা বলবো না। আপু প্লিজ, তুমি ভাইয়াকে বলে দিও আমাকে যেন না খেয়ে ফেলে। প্লিজ আপু, তুমি ভাইয়াকে বলে দিও। আশিক তখনও লাইনে ছিল। এপাশ থেকে সৈকতের এমন ভীতু কণ্ঠ শুনে হুহা করে হাসতে থাকে। সে তো মজা করে বলছিল যে, আমি রাক্ষস বংশের রাজা, তাই না সৈকত? এবার তোমাকে কে বাঁচায়? ওই 15টা মানুষের মতো করে আমি তোমাকে খুন করব। তখন আর কেউ আমাকে রাক্ষস বংশের রাজা বলতে পারবে না।
ফোনের ওপাশ থেকে হাসির শব্দে জান্নাতুল সৈকতের পড়ে থাকা ফোনটা হাতে নেয়। দেখে আশিক লাইনে আছে। কিছুটা কপট রাগ নিয়ে ফোনটা কানে ধরে। এই ছেলে তোমার সমস্যা কি? সৈকতকে ভয় দেখাও কেন? ও সেন্সলেস হয়ে পড়েছিল। এমনি আমি একটু বলায় ভয়ে কিছু করছি না, আর তুমি ওকে আবার ভয় দেখাতে লাগছো। সব কিছুর লিমিট আছে কিন্তু। পদ্ম ফুলের তো নেই রাগ, তাহলে আমার পদ্ম ফুল এত রাগী কেন? এক পদ্ম ফুল ঝিলে ঠান্ডা হয়, আর আমার পদ্ম ফুল দেখি জ্বলে ওঠে। পদ্ম ফুল, শুনছি আপনি নাকি আমার হবেন। শাট আপ আশিক, আবারও তোমার পাগলামি শুরু করছো? মেজাজ খারাপ করবে না আমার। দিন দিন তুমি বাচ্চা হচ্ছ নাকি? সৈকতের সাথে কথা বলো, ওকে বলে দাও তুমি তখন মজা করছিলে। আশিকের মুখটা চুপসে যায়। সে তার পদ্মফুলকে বোঝাতে চায় সে যা বলে তা বাচ্চামি করে বলে না। সে তো সিরিয়াসভাবে এসব বলে, কিন্তু তার পদ্মফুল যে তাকে নিতান্ত বাচ্চা ছেলে মনে করে। আশিক সৈকতের সাথে হালকা কথা বলে ফোন রেখে দেয়। তোর মতো মানুষ আমি দেখি নাই। সামান্য কারো কথা শুনে এত ভয় পেয়ে যাবি? এত ভীতু হয়েছিস কিভাবে বলতো? আর আশিক তোর থেকে বড়, ওকে রাক্ষস বংশের রাজা এসব কি বলে ডাকিস? হ্যাঁ, এরপর যেন এসব না শুনি। সরি আপু, এমনটা আর হবে না। দেখি তোর মেহেদি রাঙা হাতের কয়টা পিক তুলি রেখে দেবো আমার কাছে। এর পরের ঈদে এখানে নাও থাকতে পারিস। শ্বশুর বাড়ি যদি চলে যাস তখন তোর মেহেদি রাঙা হাত দুটো দেখব। হ্যাঁ, বয়স হয়েছে, আর কত বাপের বাড়ি থাকবো, তাই না? নে, ভালো করে ছবি তুলে রাখ, আর মেহেদি দেওয়া শিখে নিস। সব কাজ পারিস, এটা আবার বাদ যাবে কেন? তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দিস। আমার গার্লফ্রেন্ড নাই, ওকে? আমি এসব আবাল ছাবাল পালি না। তোর ছোট ভাই এখনো ছোট আছে, বুঝলি? এসব পিরিত আমি করি না। আমার শেখা খাওয়ার ইচ্ছা নাই। তাহলে তোর মেসেঞ্জারের হবু বউ দিয়ে একটা আইডির নিকনেম দেওয়া আছে, ওইটা কে তাহলে? আবাল নাকি? আচ্ছা আচ্ছা, আজকাল আবালরা বুঝি ফেসবুক চালায়? ইয়াম, তুই আমার ফোনে হাত দিয়েছিস কেন? মানে এটা আমার ক্লাসমেট আপু, ও নিজে এসব নিক নেম দিয়ে রেখেছে। আমি ভালো ছেলে, আম্মুকে যেন বলিস না এসব প্লিজ। এসব বাদ, আগে এটা বল, আশিকের নাম্বার তোর কাছে কিভাবে আসলো? ওই যে ওইভাবে। কিভাবে? যা তোর রুম থেকে। এই তো বলতে পারবো না। জান্নাতুল কিছু না বলে নিজের রুমে আসে। সৈকত পিকগুলো আশিকের আইডিতে সেন্ড করে। আশিক ফোনটা বুকে চেপে ধরে ধীরে ধীরে বলে, আমার পদ্ম ফুল, আপনি আমার না হলে আমি বড্ড বেপরোয়া হয়ে যাব। আমি যে আপনিতে আকৃষ্ট হয়ে পড়ছি, আপনি দয়া করে আমাকে রেখে দিন। আমি আপনার ভালোবাসার উষ্ণতা চাই, আপনাকে সারা জীবন কাছে পেতে চাই। আজ ঈদের দিন। সকাল থেকেই মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। কুরবানির ঈদ বলে কথা। গরু ছাগলকে গোসল করে মাঠে নিয়ে যায়। গ্রামে এটার সৌন্দর্য বেশি প্রকাশ পায়। সকাল 8টার সময় সানজিদ জান্নাতুলের কাছে ফোন করে। সাহিত্যিকা, ঈদ মোবারক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ঘুম ভাঙছে কি আমার প্রিয় সাহিত্যিকার, নাকি বিরক্ত করলাম? আপনার সাহিত্যিকা এখন রুটি করতে ব্যস্ত, বুঝলেন সঞ্জিত সাহেব? সকাল 8টা বাজে, আর এই সাহিত্যিকা এতটা অলস না, ওকে? সকালেই ঘুম থেকে উঠতে পারবে। ঈদ মোবারক সাহিত্যিকা। ঈদ মোবারক। নামাজ কখন শুরু হবে? এই তো 8:20 থেকে। সরি লেটে ঈদ মোবারক বলার জন্য। আসলে একটু আগে ঘুম ভাঙছে আমার। সারা রাত 3 ভাই মিলে আড্ডা দিয়েছিলাম, সেজন্য ঘুমাতে লেট হয়েছিল। সমস্যা নেই, আপনি তাহলে নামাজে যান আর ঈদের দাওয়াত নেন। ভাইরা মিলে চলে আসেন, কেমন? আমাদের গ্রামের বাড়ি দেখে যাবেন। আজ না, ইনশাল্লাহ একদিন যাব। সেদিনটা না হয় আপনার জন্য স্পেশাল হবে, নয়তো আমার জন্য। রাখি, ভালো থাকবেন। সানজিদ ফোনটা কেটে দিয়ে হালকা হাসে। সে তো বড্ড দুর্লভ হয়ে পড়ছে তার সাহিত্যিকার প্রতি। যখন শুনছে তার সাহিত্যিকা এখনো অবিবাহিত, আর কাউকে ভালোবাসে না, তখন থেকেই ছোট ছোট স্বপ্ন বুনতে শুরু করছে নিজের মাঝে। আচ্ছা, এবার কি তার ভালোবাসা পূর্ণতা পাবে, নাকি আবারও হারিয়ে ফেলবে নতুন করে? পদ্মফুল, পদ্মফুল, জানাই আপনাকে নতুন দিনের শুভেচ্ছা।
কাটুক ভালো সারাটা দিন আপনার। আপনার মুখের হাসিটা স্থায়ী হোক। ঈদ মোবারক। পদ্মফুল, আপনি তাজা থাকুন সব সময়। বিকাল 5টা। গোস্ত কাটা, রান্না করা সব নিয়ে ব্যস্ত অনেকটা গ্রামের মানুষজন। কেউ কেউ তো কুরবানি দিয়ে গোস্ত ফ্রিজের সাথে সাথে ঠুকিয়ে রাখছে, কেউ কেউ আবার একটু গোস্তের জন্য হাহুতাশ করে। জানাতুল ওরা একটা ছাগল কুরবানি দেয়। হাতে টাকা কম এখন, সবে নতুন চাকরি, তার উপর বাবার টাকা দিয়ে সংসার যা চলে। কাজ শেষে একটু ফোনটা হাতে নেয়। মেসেঞ্জারে গেলে আশিকের মেসেজ দেখতে পাই সে। জানাতুল ছোট্ট করে রিপ্লাই দেয়। ঈদ মোবারক। কেটে যায় কয়েকটা দিন। ঈদের ছুটি শেষের দিকে জানাতুল পরিবার সহ ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে একদিন কেটে যায়। ঘড়িতে সময় দেখে ভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য বেরিয়ে যায় বাড়ি থেকে। আচ্ছা ম্যাম, কাউকে ভালোবাসলে তা কিভাবে প্রকাশ করা উচিত? মানে? তাকে বোঝাবো কিভাবে আমি তাকে ভালোবাসি, যাতে সে আমাকে একটু হলেও ভালোবাসে, আগলে নেয় তার করে। ক্লাস টাইমে আশিকের এমন কথা শুনে অনেক স্টুডেন্ট হাঁ হয়ে আশিকের দিকে তাকিয়ে থাকে। জানাতুল ভ্রু নাচিয়ে আশিককে দেখে, তারপর কিছুটা শাসনের সুরে বলে, এই বয়সে আবার কিসের প্রেম? আর আমি মোটেও প্রেমের শিক্ষক না, তাই একদম ক্লাসে আজে বাজে কথা বলবা না কেউ। তোমাদের না এক্সাম রুটিন দিছে? তাহলে এখন বাসায় পড়ো, পড়াশোনা ছাড়া নিজের কোনো গতি নাই। ও ম্যাডাম জি, আপনি নাকি কোনো এক ক্লাসে ভালোবাসার সংজ্ঞা দিছেন? তাহলে আপনার এই অদম ছাত্রটাকে একটু সাহায্য করলে কি হবে? নাকি আপনি চাচ্ছেন না যে আমি প্রেম করি? কোনটা? সামথিং সামথিং। আশিকের কথায় ক্লাসরুমে হাসির রোল পড়ে যায়। জানাতুল একটা বিরক্তিকর শ্বাস ফেলে। এই ছেলেটা এত দুষ্টু কেন? কথায় পেরে ওঠা যায় না। জানাতুল একটা ধমক দিলে সবাই চুপ হয়ে যায়। আশিক ঠোঁট টিপে হেসে দেয়। তোমার পছন্দের মানুষটার মানসিকতা কেমন তার উপর নির্ভর করবে তার ভালো লাগা। সে যদি ছোট্ট বাচ্চাদের মতো ব্যবহার করে, তাহলে আইসক্রিম, চকলেট, একটু কেয়ার, তাতেই সে দুর্বল হয়ে পড়বে। আর অবশ্যই তোমার জিএফ এমন বাচ্চা মানসিকতার, রাইট? কারণ তোমার চাল চলন তো বাচ্চার মতো। ওহ ম্যাডাম, আপনি ভুল বললেন। আমার ভালোবাসার বয়স আছে, ওকে? আর সে যথেষ্ট বুদ্ধিমান। তাকে এমন উদ্ভট কাহিনীতে প্রেমে ফেলা যাবে না। আপনি আপনাকে ধরে বলেন, আপনাকে কিভাবে পটানো যাবে? আমাকে? তোমার ক্রাশ কি আমার বয়সের নাকি? তাহলে ভুল হলেও কিছু ট্রাই করো না। গিয়ে দেখো 2 বাচ্চার মা হয়ে বসে আছে, বেয়াদব ছেলে সিনিয়রদের উপর ক্রাশ খাও, আবার আমার থেকে টিপস চাচ্ছ। হাউ ফানি! ধুর ম্যাম, আপনিও না। আপনার থেকে যা শুনতে চাইছি তাই বলেন, নয়তো ভাববো আপনি হিংসে করছেন। আমি যেন প্রেম করতে না পারি সেটার জন্য এমন করছেন। আমাদের মতো মেয়েরা দ্বিতীয়বার প্রেমে পড়ে না, কারণ তারা এই জগৎ থেকে সরে আসছে। তোমার কি মনে হয় 23-24 বছরের একটা মেয়ে প্রেম না করে সময় পার করছে? তবে হ্যাঁ, তার অতীত ভুলিয়ে তাকে হাসতে শেখাও, বুঝতে শেখাও অতীত স্বপ্না বর্তমান নিয়েও ভাবতে হয়। বাই দ্য ওয়ে, আমি এসব বিষয়ে জানি না, সরি। তাহলে আমার পদ্মফুলও কারো প্রেমে পড়ছিল? তাহলে আমি কি তার দ্বিতীয় ভালোবাসা? আচ্ছা, পদ্মফুল কি সত্যি আমার কখনো হবে, নাকি আড়ালে ভালোবেসে যাব তাকে? আমার কি ভাগ্য হবে পদ্মফুলকে নিজের করে নেওয়ার? আশিক, কি ভাবছো? বসে পড়ো, কিছু পড়া দাগ দিয়ে দেই আমি। তোমাদের তো আর কিছুদিন পর এক্সাম। ক্লাস শেষে জান্নাতুল বাইরে গিয়ে সানজিদের সাথে কিছুক্ষণ গল্প করে, আবারও অন্য ক্লাস নিতে চলে যায়। আচ্ছা সাহিত্যিকা, কখনো সাহিত্যের প্রেমে পড়েছেন? বা সাহিত্যের কোনো চরিত্রের প্রেমে? এমন কোনো চরিত্র আছে যেটা আপনার বিরক্ত লাগে? আপনি ভাবেন এই উপন্যাস আপনার জীবনে না আসলেও পারত, সেই উপন্যাস বা না পড়লেও আপনি খুশি হতেন। ক্লাস শেষে সানজিদ আর জান্নাতুল হাঁটছিল। তখন সানজিদের কথায় জান্নাতুল কিছুক্ষণ কিছু ভেবে দেখে, তারপর চোখটা হালকা কুঁচকে নেয়। অবশ্যই এক মিথ্যা উপন্যাস সাজিয়েছিল কেউ, সেই উপন্যাসের নায়িকা ছিলাম আমি। উপন্যাস শেষ, নায়ক হারিয়ে গেল নায়িকার জীবন থেকে। মাঝে মাঝে ভাবি সেই উপন্যাস আমার না হলেও পারত। তবে মাঝে মাঝে এটাও ভাবি সেই উপন্যাস আমার জীবনে অনেক কিছু শিখিয়ে গেছে। কখনো প্রেমে পড়েছেন সাহিত্যিকা?
ভালোবেসেছেন কাউকে? জানেন ভালোবাসা এত সহজ না। হুট করে কারো প্রেমে পড়া আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা সহজে প্রেমে পড়ি, কিন্তু গভীরে গিয়ে ভালোবাসা খুঁজি না। আরে সঞ্জিত সাহেব, আপনি তো দেখি ইমোশনাল হয়ে পড়ছেন। শোনেন সঞ্জিত সাহেব, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, বুঝলেন? সব ভালোবাসা তো সবার মতো করে প্রকাশ করা যায় না। তাই তো সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? জান্নাতুলের কথার পিঠে কথা বলতে সঞ্জিত বেশ কিছুক্ষণ সময় নেয়। সঞ্জিত কিছু বলবে তার আগে আশিক দৌড়ে জান্নাতুলের পাশে এসে দাঁড়ায়। সঞ্জিত আর জান্নাতুল দুজনেই চমকে ওঠে। ম্যাম, ভালোবাসার রং কেমন? ভালোবাসা কি ওজন করা যায়? আচ্ছা, তাকে কিভাবে বোঝাবো যে আমি তাকে কতটা ভালোবাসি? হৃদয় চিরে তো আর দেখানো যাবে না। তাহলে কিভাবে কি করা যায় বলুন তো? এক কাজ করো ভাই আমার, বুকে তার নাম লিখে রাখো। বুক চিরে নাম লিখছিস দেখে সে এমনি উতলা হয়ে পড়বে তোর উপর। সামনে থেকে সরো, অসহ্য পাগলদের মতো কথা বলো কেন? জান্নাতুল রেগে কথাটা বলে। আশিক হালকা হেসে সেখান থেকে চলে যায়। জান্নাতুল কি জানে তার এই কথার জন্য কি ঘটতে পারে। সঞ্জিত ভ্রুকুচকে আশিকের যাওয়া দেখে। আজকাল সে আশিকের মনোভাব বুঝতে পারে না। জান্নাতুল বিড়বিড় করে বলে, ভালোবাসার কোনো রং নেই, কারণ ভালোবাসা তো সব সময় রং বদলায়। তবে আমার মতে ভালোবাসার রং সাদা হওয়া উচিত। সাদা, কারণ সবার আগে মানুষটার মন সর্বদা সাদা হওয়া প্রয়োজন, যাতে তার মনে কোনো কাদা না থাকে আর না রং বদলায়। সঞ্জিত সবটাই শুনতে পায়, তবে কিছু বলে না। দুজন বাড়ির উদ্দেশ্যে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। হৃদয়ে একটা নাম লিখে দে তো দোস্ত। কার নাম? পদ্মফুল। খুব সুন্দর করে লিখবি কেমন? যদি আমার পদ্মফুলের কিছু হয় তাহলে খুব খারাপ হবে তোর সাথে। আমার পদ্মফুল যেন কষ্ট না পায়। আশিকের এক ফ্রেন্ড শরীরে ট্যাটু করে দেয়। আশিক বিকেলে তার ফ্রেন্ডের কাছে যায়, গিয়ে নিজের শরীর থেকে পাঞ্জাবি খুলে তার ফ্রেন্ডের সামনে বসে। রনি ভ্রুকুচকে তাকায়। আশিকের মনোভাব সে বুঝতে পারছে না। আশিক আবারও বলে, সময় নিয়ে লিখে দিবি কেমন? কারণ আমার পদ্মফুল আমার কাছে অনেক স্পেশাল। তার মাঝে কোনো খুঁত নাই। তাকে নিখুঁতভাবে লিখে দে আমার এই বুকে। তুই প্রেমে পড়ছিস? হ্যাঁ, গভীরভাবে প্রেমে পড়ছি আমি। কি ভাবিকে দেখাবি না? তুই তোর কাজ কর। রনি আর কিছু বলবে তার আগেই আশিক ছাড়ি মেরে তার কাজ করতে বলে। রনি প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে আশিকের বুকে ছোট্ট করে আমার পদ্মফুল লিখে দেয়। আশিক উঠে আয়নার সামনে গিয়ে বুকে হাত দেয়। রক্ত মুছে নিজের হাতেই একটা চুমু খায়। আমার পদ্মফুল আপনাকে আমি আমার বুকে লিখে নিলাম। এখন শুধু খাতা কলমে লিখে নেওয়া বাকি। আপনি আমার থেকে পালাতে পারবেন না, কারণ আমার স্পেশাল জায়গায় আপনার নাম একদম খোদাই করে লেখা হয়ে গেল। আমার পদ্মফুল, আপনি এখন সব সময় আমার সাথে থাকবেন। ইস, আমার পদ্মফুল, এত সুন্দর করে আপনাকে কেউ কি কখনো ভালোবাসবে? আশিক বাসে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলে ফেলে। রনি মনে মনে আশিককে পাগল ভেবে নেয়। এইভাবে বুকে আমার পদ্মফুল কেউ লিখেও নেয় নাকি? লিখে নিলেও নাম লিখে নেওয়া উচিত ছিল। আশিক রনির হাতে টাকা ধরিয়ে দিয়ে বাসায় চলে আসে। পরের দিন বেলা 11টা। সৈকত, তার মা ও বাবা বসে বসে গল্প করছিল। তখন বাসায় কলিং বেল বেজে ওঠে। জান্নাতুলের বাবা হামিদ গিয়ে দরজা খুলে দেয়। দেখে একটা ছেলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আশিক তার শ্বশুরমশাইকে দেখে ভয়ে একটু ঠোক গিলে। তারপর এদিক ওদিক তাকিয়ে বলে, সালাম নিবেন শ্বশুর মশাই, আমি আপনার একমাত্র জামাই। করবেন না অপমান, নয়তো হবে মানহানি আমার। আমি হতে চাই আপনার প্রিয় জামাই। সালাম নিবেন শ্বশুর মশাই। প্রথমে আশিকের কথা শুনে উনি রাগ করলেও পরে আশিকের এমন ছন্দ মাখা কথা শুনে ফিক করে হেসে দেন উনি। কারণ উনি নিজেও যে একজন মজার মানুষ। আশিকও হালকা হেসে ভিতরে আসার অনুমতি দেয়। ও শ্বশুর আব্বা, ভিতরে কি দিবেন আসতে আমাকে? আমি তো আপনার মেয়ে জামাই। জামাইকে বাহিরে দাঁড় করিয়ে রাখতে নেই, এটা কিন্তু ঘোর অন্যায়। জামাই কিন্তু রাগ করবে এবার। ভিতরে প্রবেশ করতে পারেন নাতি নাতনির বাপ। আপনার অপেক্ষায় প্রহর গুনছিলাম এত রাত। আসলেন তবে আপনি এবার? আসুন আসুন, ভিতরে আসুন। আপনি আমার বড় মেহমান, আপনি ছাড়া আমরা বড় অসহায়।
লে হালুয়া, এখানে দেখি আমার শ্বশুর আব্বা আমার মতো মজা করতে লাগছে। ভিতরে নিয়ে গিয়ে পাছায় বাড়ি দিবে না তো? আশিক, তুই রং টাইমে আসছিস, এখানে বস। আরে জামাই বাবাজি, একমাত্র জামাইয়ের পা ছাই কি আমি বাড়ি মারতে পারি? ভিতরে আসুন আপনি। আপনার জন্য অপেক্ষায় প্রহর গুনছিল আপনার পদ্মফুলের আম্মাজান। আসুন, আপনাকে মারবো না আমি। আমি আপনার মতো ভালো শ্বশুর আব্বা। সালাম নিবেন আমার পদ্মফুলের আম্মু। আপনার জামাই আমার মতো একটা মেয়ে জামাই আশা করে। আপনার জামাইকে কি খাইয়ে মানুষ করেছেন শাশুড়ি মা? দারুণ মানুষ দেখি, মনে হয় আমার শ্বশুর হবেন, সেজন্য আমার মতো হয়েছেন উনি। চুপ করবা তুমি? এই লজ্জা করে না এসব বলতে? কি ছেলে তুমি, বাপরে! মেয়ের সামনে, মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে এসব বলছো? মাথায় আসে না একবারও? তোমার প্রাণপ্রিয় পদ্মফুলের বাবা তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারে। না শাশুড়ি মা, এই ভয় আমার নেই, কারণ শ্বশুর আব্বা বলছেন উনি আমাকে নাতি নাতনির বাবা বানাবেন। তো তার জন্য আমার পদ্মফুলকে বিয়ে করতে হবে। আর এর মানে এটাই যে আমার পদ্মফুলের বাবা আমাকে জামাই হিসেবে মেনে নিছে। আশিক, বসো। আমি তোমার ব্যাপারে শুনছি বাবা, কিন্তু তুমি জেনে বুঝে ভুল পথে হাঁটতে আসছো কেন? তুমি জানোই তোমার থেকে জান্নাতুলের বয়স বেশি। আর আসল কথা, তোমার পদ্মফুল এখন তোমার শিক্ষক হন। বেয়াদবি মাফ করবেন শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমি অজান্তে ভালোবেসে ফেলেছি। আপনার মেয়েকে আমার ভালো লাগে নাই, বরং ওনাকে না দেখলে আমার রাতটা না ঘুমিয়ে কাটে। আপনার মেয়ে আমার সিনিয়র, তবে ভুলে যাবেন না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বয়সের বড় মেয়েকে বিয়ে করছিলেন। তুমি সেই বিষয়ে এখানে তুলে পাপ করো না। তুমি কি নবীর মতো হতে পারবা? তাই আমাদের কথায় কথায় ওনার সাথে নিজের তুলনা দেওয়া উচিত হবে না। তুমি আসছো, খাওয়া দাওয়া করে চলে যাবা, বেশ। ভালো শ্বশুর থেকে দেখি দজ্জাল শ্বশুর হয়ে যাচ্ছেন। ইহা আমি মানতে পারছি না শ্বশুর আব্বা, মাফ করবেন। আর এটা নেন, হবু বউয়ের বাড়িতে একটু মাংস দিতে হয়। হ্যাঁ, ভুলেও ভাববেন না দয়া করছি, আমার লজ্জা করে। শ্বশুর বাড়ি মাংস না দিলে তো খারাপ দেখাবে। আল্লাহ, এসব কি আশিক? বাবা, তুমি কি বড় হবে না? এসব কেন আনছো? যাও এখনই এইসব নিয়ে বাসায় যাও। তোমাকে না এখানে আসতে বারণ করছি, আর কখনো এখানে আসবে না। আশিক আর কিছু বলে না। এখন এতটা এদের রাগিয়ে দেওয়া উচিত হবে না, সেজন্য সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আশিকের এমন ভদ্রতায় কিছুটাই অবাক হয় হামিদ ইসলাম, তবে বিড়বিড় করে পাগল বলে নিজের রুমে যায়। আমার পদ্মফুল সারা রাত রক্তক্ষরণ হয়েছে আমার বুকে, আজ আপনি আবার নতুন করে আঘাত করলেন। এ তো বড্ড অন্যায় পদ্মফুল, এই বুকে যে তীব্র ব্যথা। দুপুর 3টা, জানাতো বাসে যাওয়ার জন্য গেট দিয়ে বের হচ্ছিল, তখন আশিকের সামনে পড়ে যায় সে। আর তাড়াহুড়া করতে গিয়ে জানাতুলের মাথাটা গিয়ে আশিকের বুকে বাড়ি খায়। আশিক হালকা চিল্লিয়ে উঠে। কালকে ট্যাটু করেছে, সেটার ব্যথা এখনো আছে। আর হালকা তো এখন রক্ত বের হচ্ছে। জান্নাতুল নিজেকে ঠিক করে বলে, সরি আশিক, তোমার পাঞ্জাবিতে রক্ত কেন? দেখি এইদিকে আসো। সামান্য মাথা লাগার জন্য কি বুক থেকে রক্ত বের হবে? আমার মাথায় তো আর শিং নাই যে গুঁতো লাগবে। শিং না থাকলেও তো কি হয়েছে, কথার ধার আছে তো, সেটাই আমার হৃদয়ে রক্তক্ষরণ করতে পারবে। আচ্ছা ম্যাম, বুকে তো নাম লিখলাম, এবার তাকে দেখাবো কিভাবে? মানে সত্যি নাম লিখছো নাকি তুমি? দেখি দেখি, কেই ভাগ্যবতী যার নাম বুকে অঙ্কন করছো? দেখাও তাকে, হামলিয়ে পড়বে তোমার ওই বুকে। না ম্যাম, আমার পদ্মফুল এমন না, প্রয়োজন পড়লে ঠাটিয়ে চর বসিয়ে দিবে দুঘা। ভুলেও পাঞ্জাবি খুলে বুক দেখানো যাবে না, এটা না হয় তার জন্য সারপ্রাইজ হয়ে থাকুক। একটা সময় নিজে এই বুকে হাত দিয়ে বলবে, আশিক এ কি করছো তুমি? তুমি এত পাগলামি করো কেন? কষ্ট করে আমার নাম বুকে লিখছো কেন? তুমি জানো না তোমার বুকের ক্ষরণ যে আমাকে বড্ড কষ্ট দিচ্ছে? আশিক কি ভাবছো এত? এই সময় ভার্সিটিতে কি করছো তুমি? বাসায় যাও আর বুকে দেখে নিও কিছু হয়েছে নাকি। আমি তো বুঝতে পারছি রক্ত বের হচ্ছে। আপনাকে দেখতে আসলাম পদ্মফুল, আপনাকে না দেখলে আমার যে শান্তির ঘুম হয় না। আপনি এখন আমার নেশা হয়ে গেছেন, আপনার সেই মায়ামাখা মুখখানি না দেখলে আমার চলবেই না। আশিক যেতে যেতে বিড়বিড় করে
কথাগুলো বলে। জান্নাতুল নিজের ফোনের দিকে তাকায়। কাল তার জন্মবার্ষিকী। এটার কথা কেউ মনে রাখে না, কে রাখবে? স্পেশালভাবে তো কেউ নাই, যে ছিল সে তো হারিয়ে গেছে মিথ্যে ছলনা করে। এই পদ্মফুল জাগিয়ে আছেন কেন? উইশ নেবেন বলে? শুভ জন্মদিন পদ্মফুল। শুভ হোক আপনার চলার পথ, আপনার জামাই সুখী হোক আপনাকে নিয়ে, পূরণ হোক আপনার ওনার আশা। এই অনিটা আবার কে? আর আমার বার্থডের কথা কিভাবে জানলে তুমি? কেউ তো মনে রাখলো না, তাহলে তোমাকে কে বললো? কিছু জিনিস বলতে হয় না পদ্মফুল, খুঁজে নিতে হয়। আপনি এত তুচ্ছ না যে বলতে হবে আপনার বার্থডে কবে। আপনি নিজেই স্পেশাল কেউ, তাই নিজেকে খুঁজে নিতে হয়। জান্নাতুল হালকা হাসে। সে কখনো কারো স্পেশাল হতে পারেনি। সময় এখন রাত 12টা। সেই কখন থেকে রাবেয়া ইসলাম মেয়ের দরজায় নক করছে, কিন্তু কোনো হদিস নাই। জান্নাতুল এবার বুঝতে পেরে উঠে গিয়ে দরজা খুলে দেয়। আম্মু তুমি এত রাতে, কিছু হয়েছে কি? বাবা ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। শুভ জন্মদিন মা। আজ তুই 28 বছর পূর্ণ হলে 28-এ পা দিলি। জীবনে চলার পথ সহজ ছিল না, সব সময় এইভাবে লড়াই করে যাবি। তোকে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। দোয়া করি সব সময় সুখী হবি তুই। রাতে আসলাম বলতে না হয় ভাববি মা মনে রাখে নাই মেয়ের জন্মদিনের কথা। তোর বাবার তরফ থেকে ভালোবাসা নিস। ধন্যবাদ আম্মু, লাভ ইউ। যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর এসব জন্মদিন আমার জন্য না, আমার বয়সে কম না। এই বয়সে এসব করলে মানুষ হাসবে। রাবেয়া নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর জান্নাতুলের রুম থেকে চলে যায়। জান্নাতুল ভাবতে থাকে, আশিককে কে বলল আজ তার বার্থডে। বেশি না ভেবে রাত হয়েছে দেখে ঘুমিয়ে পড়ে। নতুন করে ভোরের আলো ফোটে। এক কিশোরী 28-এ পা দিল, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না দেখে চারপাশ থেকে নানা রকম কথা ভেসে আসতে থাকে। মা তোর জন্য ছেলে দেখবো। জান্নাতুল মায়ের কথায় বিরক্ত হয়ে বলে, দেখো আম্মু, অন্যের কথায় কান দিও না প্লিজ। আর এখানে কজন আমাদের চিনে, তাই প্লিজ চুপচাপ থাকো। আমি বিয়ে না করে এখানে যদি সারা জীবন থাকি তাতে তোমার কোনো সমস্যা আছে নাকি? আমি তোকে সেটা বলি নাই মা। আমি বলছি বয়স হয়েছে তোর। বেশি বয়স হলে দেখবি আবার বাচ্চা হবে না। জানিস না তো আর একটা বাচ্চার জন্য মানুষ কত হা উতাস করে। আর এখন চাকরি করিস তুই, অনেক ঘর আসছে নাকি। তোর মামি আমাকে বলল ওরা নাকি আজ একটা সম্বন্ধ নিয়ে আসবে। জানতাম এখন আত্মীয়তা বাড়বে। এখন যে জব করি এর আগে তো কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই। তা তোমার ভাই বউ এখন ভালো হলো নাকি? আগে তো আমাকে দেখলে নাক ছিটকানো শুরু করতো। এসব বলতে নেই মা, তোর মামি হয়। সবার মামি কি ভালো হয় বল? আমি কি করব সেটা বল। বিয়ের জন্য তো প্রস্তাব নিয়ে আসবে। আজকে বাসা থেকে তাড়িয়ে দিবা, কিভাবে দিবা জানি না আমি। আর বললাম মেয়ে এখন বিয়ে বসবে না। যদি জেদ ধরে তাহলে বলবে মেয়ে কখনো মা হতে পারবে না। সো তারা এমনি থেকেই বিয়ে ভেঙে দিবে। চাকরি পেলাম 1 বছর যাক, তারপর না হয় বিয়ে করব। আমি যে কি জন্ম দিয়েছি এখন নিজেই বুঝি না। আশিক ঠিকই বলে, এক একটা জেদের রানী হয়ে বসে আছে। আশিক মানে? আরে না কিছু না, যা আজকে আমি রান্না করি। কত বছর থেকে রান্না করি নাই যে নিজে ও জানি না। তোরা ভাই বোন আমাকে তো রান্না করতে দাস না। করো, তোমার ভাইয়ের বউকে রান্না করে খাওয়ানোর ইচ্ছে আমার নাই। আর খাও তোমরা, আমি আজ বাসায় লেট করে আসবো। জান্নাতুল রেডি হয়ে এখনই বের হয়। তার মামি যে কোনো সময়ে আসবে সেটা তার জানা আছে, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে ভার্সিটি টাইমে ভার্সিটিতে যায়। পদ্মফুল সাদা হয় না কেন? আমাকে বলছো? জান্নাতুল রিকশায় উঠে সৈকতের কাছে যাওয়ার জন্য ভেবে নেয় এখন সে বাসায় যাবে না। হুট করে আশিক রিকশায় উঠে পড়ে কথাটা বলে, পদ্মফুল ছাড়া এখানে কেউ আছে নাকি? পদ্মফুল আপনি দয়া করে চোখ দুটো বন্ধ করুন প্লিজ। আপনার চোখে মায়া আছে, তীব্র একটা আকর্ষণ যা সহ্য করার ক্ষমতা আমার নাই। শুরু হয়েছে আর রিক্সা নেই? এখানে কি করছো? নামো রিক্সা থেকে। মামা রিক্সা দাঁড় করান তো। আশিক নামো, আমি সৈকতের কাছে যাচ্ছি, সরো। আজব তো, স্টুডেন্টকে হেল্প করবেন না? আপনার স্টুডেন্ট বিপদে পড়ছে, একটু হেল্প করেন। বাংলা বিষয়ে একটু ঝামেলা হয়েছে, একটু বুঝিয়ে দিবেন প্লিজ। আশিক মুখটা ইনোসেন্ট বানিয়ে কথাটা বলে।
জান্নাতুল ভাবে সত্যি বলছে, সেজন্য কিছু বলে না। আর একটা রেস্টুরেন্টে গিয়ে আশিক বসে পড়ে। জান্নাতুল বিরক্ত নিয়ে বসে। তারপর আশিক বই বের করলে হালকা এটে সেটা বুঝিয়ে দেয়। আমার পদ্ম ফুলের সুবাস এত সুন্দর কেন? পদ্ম ফুল কি মাখেন শরীরে? আপনার শরীরের ঘ্রাণ আমার বড্ড প্রিয়। মাঝে মাঝে মন চায় আপনার শরীরে মুখ গুজিয়ে রাখি। জান্নাতুল মাত্র মুখে কফি উঠায়। আশিকের এমন কথাই মুখ থেকে কফি বেরিয়ে আশিকের পাঞ্জাবিতে পড়ে। জান্নাতুল কাঁচতে থাকে। মন চাচ্ছে আশিককে কাঁচা চিবিয়ে খেতে, নয়তো ঠাটিয়ে দুটো চর বসাতে। আশিক মুখটা ছোট করে পাঞ্জাবিতে হাত দেয়, তারপর হালকা সুরে বলে, পদ্মফুল, আপনার এটা উচিত হয়নি। উচিত ছিল বমি করে আমার পাঞ্জাবি মেখে দেওয়া। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, আমার পদ্মফুল, সুখবর আছে তাহলে? ইস, আমি বাবা হব আর আপনি মা হবেন পদ্মফুল। উফ, তা না করে কফি ফেলাই দিলেন। ইহা কি মানতে পারি আমি? আশিক ভাই, তোর দুটো পায়ে পড়ি আমি। এবার চুপ যা ভাই। তোকে কে জন্ম দিছে বাপ আমার? এসব অসভ্য কথা কই শিখছিস? আল্লাহ আমাকে রক্ষা করো। এই বিয়াদব যেন আমার থেকে 100 হাত দূরে থাকে সবসময়। ছি জি পদ্মফুল, ছি। যাকে জামাই বানাবেন তাকে বাপ বলতে নেই। এখনই বাপ বলা উঠিয়ে নেন। ইহা অনেক বড় পাপ করে ফেলছেন। ভাই না হয় ঠিক ছিল, তাই বলে বাপ? আল্লাহ আমার পদ্মফুলকে মাফ করে দিয়েন। আশিক, মায়ের দিব কিন্তু এবার। ফাজলামি রাখো। তুমি না কাউকে ভালোবাসো? দোয়া করি সে যেন কখনো তোমার না হয়। তোমার এমন বিয়াদব ছেলে ভালোবাসা পাওয়ার যোগ্য না। আশিক হুট করে কেঁদে উঠে। জান্নাতুল ভরকে যায়। পায়ের কাছে তাকিয়ে দেখে আশিক তার পা ধরে বসে পড়েছে। মানুষ তাকিয়ে আছে সেই দিকে। হুট করে আশিকের কি হলো জান্নাতুল বুঝতে পারে না। আশিক পা ধরে বলে, প্লিজ পদ্মফুল, আপনার থেকে আমি 100 হাত দূরে থাকব। তবু আপনি আমার অভিশাপ তুলে নেন। আমি যাকে ভালোবাসি তাকে না পেলে আমার বাবা মা তাদের সন্তান হারিয়ে ফেলবে। নিজেকে শেষ করে দিব আমি। আমি আর আপনার সাথে ফাইজলামি করব না। তবু প্লিজ দোয়া করে দেন, আমি যাকে ভালোবাসি সে যেন আজীবনের জন্য আমার হয়। আশিক, পা ছাড়ো। আমি মজা করে বলছি। মানুষ দেখছে কি করছো তুমি। না, আগে আপনি আপনার অভিশাপ তুলে নেন, নয়তো আমি পা ছাড়ব না কিছুতেই। আচ্ছা আচ্ছা আশিক, আমি আমার অভিশাপ তুলে নিলাম আর দোয়া করে দিলাম তুমি যাকে ভালোবাসো তাকেই যেন নিজের করে পাও, আর খুব সুন্দর করে একটা জীবন উপহার পাও, 4 বাচ্চার বাপ হও। জান্নাতুল কথাগুলো বলে হেসে ওঠে। আশিকের ভয় দেখে তার বড্ড হাসি পাচ্ছে। আশিক পা ছেড়ে উঠে পড়ে। এখন তার ভালো লাগছে। তার পদ্মফুল নিজেই তাকে দোয়া দিচ্ছে। সে নিশ্চয়ই এবার 4 বাচ্চার বাপ হয়ে ছাড়বে। আশিক নিজের বুকে হাত দিয়ে বলে, বাহ আশিক বাহ, তোর পদ্মফুল না চাইতেও নিজের জামাইকে দোয়া করে দিচ্ছে। এবার তোকে 4 বাচ্চার বাবা হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। পদ্মফুল, 4 বাচ্চার মা হওয়ার জন্য তৈরি থেকো। আশিক বিড়বিড় না করে যাও এখান থেকে। এখানেই সন্ধ্যা লেগে গেল। সৈকতের কাছে যাব আমি একটু। চলেন, আমি এগিয়ে দিয়ে আসি। আর ফাইজলামি করব না ম্যাম। ম্যাম হচ্ছে বউ, থুকু কইতাম না যাক। আশিকের সাথে জান্নাতুল সৈকতের কাছে যায়। জান্নাতুল এখনও জানে না সৈকত আশিকদের দোকানে কাজ করে। হুট করে জান্নাতুলের নাক ফুলের কথাটা মনে হয়। আশিকের দিকে তাকিয়ে ধিক কণ্ঠে বলে, আশিক। ইস, এইভাবে কেউ ডাকে নাকি? মনে হলো আমার বউ ডাকে। আসি, কই গো তুমি? চুপ পাগল ছেলে একটা। তুমি আমাকে মিথ্যা বলছিস কেন? এটা তো সাধারণ একটা নাকফুল না, ডায়মন্ডের নাকফুল। আমি তোমার শিক্ষক ছাড়া আর কেউ হই না। তাহলে এই নাকফুল দেওয়ার মানে কি? আমার টাকা বেশি হয়েছিল তো কাউকে দেওয়ার মতো পাচ্ছিলাম না, তাই মন চাইছে আপনাকে দিয়ে দিছি। যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলে দিয়েন। তুমি রাগ দেখাচ্ছ কেন? অদ্ভুত ছেলে তো। তোমার সাথে ভালো ব্যবহার করাই আমার ভুল হয়েছে। এই নাও তোমার নাকফুল, তুমি পরো। জান্নাতুল নাকফুল খুলে আশিকের হাতে ধরিয়ে দেয়। আশিক আকস্মিক থ মেরে যায়। এটা কি হলো? চোখের পলকেই জান্নাতুল কেটে পড়ে। আপু, তুই এখানে কি করিস? বাসায় মামি আসছে, সেই জন্য তোর কাছে আসলাম। একসাথে বাসায় ফিরবো। আমি এখানে থাকলে কি কোনো সমস্যা হবে? আরে না, বাহ হিমি, তুমি বিয়ে করবে না বলে বাসা থেকে পালিয়ে আসো? তুমি সত্যি বাচ্চা মেয়ে নাকি? তোমাকে জোর করে বিয়ে দিতে পারবে না।
অথচ বাসা থেকে পালিয়ে আসো। হিহ। চুপ যা, হাসানও এখানে। ব্যাপার কি? আর তোর স্যার কে রে? এইটা কার দোকান? একটু ছুটি দিলে ছুটি নে, তোকে সাথে নিয়ে ঘুরতাম একটু। সৈকত যাও, আজকের মতো আর দোকানে থাকতে হবে না, আমি না হয় থাকবো। আমার শিক্ষক যখন তোমাকে এখন চায়, তাহলে শিক্ষকের কথা তো অমান্য করতে পারি না। পিছন থেকে আশিক কথাটা বলে ওঠে। জান্নাতুল বিরক্ত হয়, এই ছেলেটা সব জায়গায় কিভাবে আসে। সৈকত হেসে উঠে পড়ে, তার মনে এখন ঝড় উঠছে। ইস, বড় বোনের সাথে ঘুরবে কতদিন পর। সৈকত দোকান থেকে উঠে এসে জান্নাতুলের সাথে হাঁটতে লাগে। আশিকের কথায় দোকান থেকে উঠে আসলি যে, দোকানের মালিক কিছু বলবে না? আরে এটা তো আশিক ভাইয়াদের দোকান, কিছু বলবেন না? আরে হাসান ভাইয়া তো এখানে আশিক ভাইয়ার বড় চাচার ছেলে। আশিকদের দোকানে তুই কাজ করিস? তোকে জবটা কে দিয়েছিল? সত্যি করে বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোর এসব না ভাবলেও হবে, চল তো একটু পার্কে গিয়ে ঘুরি। জান্নাতুল আর কিছু না বলে দুজন মিলে প্রায় 3 ঘন্টার মতো ঘোরাঘুরি করে। তারপর বাহির থেকে খাবার নিয়ে বাসায় যায়। সবাই মিলে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এর মাঝে 1 মাস কেটে যায়। কাল থেকে অনার্স 3য় বর্ষের ফাইনাল এক্সাম। জান্নাতুলের দায়িত্ব পড়ছে। তাদের ভার্সিটির পাশে একটা ভার্সিটি আছে, সেই ভার্সিটিতে। আর সেই ভার্সিটিতে তাদের স্টুডেন্টরাও থাকবে। তবে নিজ স্টুডেন্ট যে রুমে থাকবে সেই রুমে তাদের গার্ড হিসেবে রাখা হয় না। এই 1 মাস আশিক অবশ্য জান্নাতুলকে নতুন করে আর জ্বালায়নি। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সে। এর মাঝে সানজিদ আর জান্নাতুলের ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। সকালে সৈকত, ক্লাসে যাসনি? ও গিয়েছিলাম, বাট 2টা ক্লাস করে চলে আসছি। আজ দোকানে একটু তাড়াতাড়ি যেতে হবে। হাসান ভাইয়ার পরীক্ষা যে 2টা থেকে, তাই আমাকে একটু আগে যেতে বললো। আচ্ছা যা, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। 1 ঘন্টা আগে জান্নাতুল ভার্সিটিতে যায়। তাদের ভার্সিটির বাংলা স্টুডেন্টরা কোন রুমে পড়ছে সেটা একটু চেক করতে যায়। কয়েকটা রুম নিয়ে সবাইকে বসানো হয়েছে। জান্নাতুল আসতে যাবে, তখন পিছন থেকে আশিক ডাক দেয়। পদ্মফুল। সবাই আশিকের দিকে তাকাই দেখে। আশিক জিভে কামড় দিয়ে আবার পুনরায় বলে, ম্যাম একটু এদিকে আসবেন? কি হয়েছে? কি সমস্যা? এক্সাম হলে কি শুরু করছো? ভালোভাবে এক্সাম দিবা, এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করবে না ভুলেও। আচ্ছা ম্যাম, আপনি মাস্ক পরবেন প্লিজ। আপনার দিকে সবাই তাকিয়ে আছে কেমন করে। আমি চাই না আমার ম্যামকে অন্য ছেলেরা এইভাবে দেখুক। পাঞ্জাবিতে তোমাকেও সুন্দর লাগছে, তো আমিও একই কথা বলতে পারি। চুপচাপ ভালোভাবে এক্সাম দিবা। আর স্যার এই ছেলেটার উপর একটু কড়া নজর দিবেন, এদিক ওদিক হলেই খাতা কেড়ে নেবেন। আশিক হা হয়ে যায়। জান্নাতুল যাওয়ার সময় রুমে থাকা শিক্ষককে কড়াভাবে কথাটা বলে যায়। আশিকের প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো। এমনি স্যাররা যা কড়া গার্ড দেয়, আজ আবার তার প্রাণ প্রিয় পদ্মফুল আরও কড়াভাবে বলে গেল। এক্সামের মাস দিয়ে কেটে যায় সময়। আজ লাস্ট এক্সাম। এই কয়টা এক্সামের জন্য সময় লাগতেছে 1 থেকে 1.5 মাস। ভুলবশত জান্নাতুল আজ আশিক যে রুমে আছে সেই রুমেই গার্ড পড়ছে। আশিকের রুমে সে ছাড়া তাদের ভার্সিটির কোনো স্টুডেন্ট নাই। আজ একা পড়ছে সে। জান্নাতুল অফিসে জানায় সে এই রুমে গার্ড দিবে না, কিন্তু একজন স্টুডেন্ট সেই ভার্সিটি, সেজন্য তারা বলে সমস্যা নাই। জান্নাতুল সবার দিকে তাকিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, এদিক ওদিক কি? চুপচাপ সবাই খাতা ঠিক করো, কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। আর এখন থেকেই এমন বেয়াদবি শুরু করছো? এক্সাম আমরাও একসময় দিয়ে এসছি, তখন তোমাদের মতো এত বেয়াদব ছিলাম না। সবাই চুপ হয়ে যায়। আশিক মনে মনে তার পদ্মফুলের সাথে কিছুক্ষণ ঝগড়া করে। এভাবে ঝাড়ি মেরে কথা বলার কি আছে? পদ্মফুল যেখানে সেখানে আমি সুখী হব কিভাবে? আজ নিশ্চয়ই কপালে শনি আছে। এক্সাম আমার হবে না ভালো, বুঝতে তার সময় লাগলো না। এসব প্রশ্ন যে তৈরি করে তার সাথে এই পদ্মফুলের বিয়ে দেওয়া উচিত। প্রশ্ন যেমন ভেজাইলা, পদ্মফুল ঠিক তেমন। না নাচি, এসব কি বলি? পদ্মফুল তো শুধু আমার আর কারো না। হুট করে আশিক তাকিয়ে দেখে তার খাতা নেই। মাথা তুলে দেখে জান্নাতুল হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আশিক ভয়ে ঢোক গিলে, তাহলে তার কি আর এক্সাম দেওয়া হবে না? ম্যাম, তোমাকে কতক্ষণ থেকে কিছু বলছি, কথা কানে যায় না? কি বিড়বিড় করছো এতক্ষণ থেকে? তোমার জন্য অন্যের এক্সাম দিতে সমস্যা হচ্ছে। ঠিকভাবে এক্সাম দিবা নাকি খাতা নিয়ে লাল কলমের দাগ ফেলাবো? সরি ম্যাম, আর এমন হবে না। তাও আমার ফিউচার বউয়ের সম্মান নষ্ট করবেন না।
আমার বউকে সবাই কথা শোনাবে আর বলবে, কী রে, শেষে তোর জামাই ফেল করা স্টুডেন্ট। এক্সাম হলেও ফাইজলামি, আর একবার এমন দেখলে বের করে দিব রুম থেকে। এক্সাম প্রায় শেষের দিকে জানাতুল একবার আশিকের দিকে তাকিয়ে দেখে ছেলেটা কিছু একটা নিয়ে গালে হাত দিয়ে ভাবতেছে। জানাতুল ধীর পায়ে আশিকের দিকে আসে, ধীর কণ্ঠে বলে, কোনো সমস্যা? বাট আপনি তো কথা বলতে বারণ করছেন, সেজন্য স্যারকে ডাকতে পারি নাই। আর আপনি এখান থেকে যান ম্যাম, অন্য স্যাররা ভাবে আমি আপনার থেকে শিখে নিচ্ছি। জানাতুল হালকা হেসে সেখান থেকে সরে আসে আর অন্য একজন টিচারকে দিয়ে পাঠায়। আশিক প্রশ্নটা বুঝে নিয়ে লিখতে শুরু করে। যাক, এবার কয়টা মাস শান্তি পাবো, আমাকে আর কেউ জ্বালাবে না। তোমার এক্সাম শেষ, আর ভার্সিটিতে আসবা না এখন, শান্তি পাবো আমি। আশিক গাড়ির জন্য ওয়েট করছিল, তখন জান্নাতুল তাকে উদ্দেশ্য করে বলে। আশিক হালকা হাসে, তার থেকে নিস্তার পাওয়া কি এত সহজ? সমস্যা নেই, কয়টা দিন শান্তি করুন, এই কয়টা দিন না হয় ওম আমার শ্বশুর শাশুড়িকে জ্বালিয়ে আসি, আপনি সুখ করুন। দেখা গেল বিয়ের পর জামাইয়ের অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে গেলেন। আমার একটা ছোট বোন থাকলে তোমার সাথে বিয়ে দিতাম। দুঃখ আমার যে আমার কোনো ছোট বোন নাই, পোড়া কপাল আমার। না হয় দেখতাম তুমি কত ভালোবাসো তোমার বউকে। তাতে কি সমস্যা? আপনি তো আছেন, আপনি বিয়ে করে দেখেন। আমি কিন্তু জামাই হিসেবে খারাপ না, বিশ্বাস না হলে বিয়ে করে 2 মাস দেখতে পারেন। সম্ভব হলে ট্রাই করতাম, দেখতাম আমাদের আশিক কেমন বউ পাগল, কতটা আগলিয়ে রাখি। তা তোমার জিএফ এর খবর কি, কতদূর এগুলো? জিএফকে পটাতে পারি নাই, তবে জিএফের মা বাবাকে পটাতে লাগছি। দেখি আর বেশি দিন কষ্ট করতে হবে না, কয়দিন পর শ্বশুর শাশুড়ি নিজেই বিয়ের প্রস্তাব দিবে। জান্নাতুল হা হয়ে যায় আর অবাক কণ্ঠে বলে, কি ছেলে মাইরি, মেয়েকে না পটিয়ে মেয়ের মা বাবাকে পটিয়ে ফেলছে। এমন ছেলে কয়জনের কপালে থাকে? এই ছেলে তো পাগল না, ভয়ঙ্কর পাগল। এর ধারে কাছে আসা যাবে না। দেখা গেল সিনিয়র মানবে না, কোনো দিন জানি বলে বসবে। আমার পদ্ম ফুল, আপনি বড্ড বোকা। আমি তো আপনাকেই ভালোবাসি, আর আপনার মা বাবাকেই পটিয়ে নিচ্ছি। জান্নাতুল নিজেই না বলে চিল্লিয়ে ওঠে, এটা কখনো হতে পারে না। আশিক জান্নাতুলের সব কথা শুনতে পায়, সে হাসতে থাকে। হাসতে হাসতে জান্নাতুলের হাত ধরে মাটিতে বসে পড়ে। তার পদ্মফুল তো আর জানে না সে যা ভাবছে সবটাই সত্যি। জান্নাতুল আশিকের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার? এভাবে পাগলের মতো হাসছো কেন? ভূত ধরলো নাকি? তাহলে দূরে সরো। আমি তো সুন্দর, তাই আমাকেও ভর করতে পারে। বলা তো যায় না আমার রাশি খারাপ, তাই খারাপ জিনিস সহজে ভর করে। যেমন যেমন কি ম্যাম, আপনাকে ভূত ধরছিল নাকি কখনো? ইস, পদ্মফুলকে কেউ ধরছে, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক বলছো আশিক, এটা কি মেনে নেওয়া যায়? তা সেটা ছড়ানোর জন্য কি করা যায় বলো তো? কি আবার আমাকে শুধু বলেন কেমন ভূত, আমি ঠাটিয়ে দোঘা লাগিয়ে দিব। আমার পদ্মফুলকে ভূতে ধরেও শান্তি পাবে না। তাহলে নিজের গালে দুঘা লাগাও, তোমার মাথার ভূত নেমে যাক। আমাকে তো তোমার ভূত ধরছে। আঠার মতো সব সময় লেগে থাকে, শান্তি পাই না একটুও। ও এই ভূত, আগে তো বলবেন। এটা অনেক খারাপ, বুঝলেন? এটা কখনো ভালো হবে না। তবে আপনি চাইলে দিন দিন আঠার মতো আরও লেগে যাবে আপনার সাথে। আপনি চাইলে সব সময় আপনার শরীরের সাথে লেগে থাকবে। দূরে যাও, তোমার মতো ছেলেকে সোজা করতে আমার 2 মিনিট লাগবে না। সামনে থেকে যাও। এই তো হাসান আসছে, যাও একসাথে এখন বাসায় যাও। একজন জিএফ নিয়ে ফষ্টি নষ্টি করতে ব্যস্ত। তো বলেন, আমাদের সময় তোমাদের মতো এসব প্রেম ভালোবাসা ছিল না, বুঝলে? আর তোমার তো সব সময় এসব নিয়ে পড়ে থাকো। বলি কি, একটু ভালো হও, এসব কাজ থেকে বিরতি থাকো। আশিক দাঁত কেলিয়ে কথাটা বলে। হাসান হুহা করে হাসতে থাকে। জান্নাতুল হালকা হাসে, এই ছেলেটা কখনো ভালো হবে না। সাহিত্যিকাকে আমি বিয়ে করতে চাই মা। কাকে? তুমি না বলেছিলে বাবা বিয়ে কর, আর কতদিন এভাবে জীবন চলে? তো আমার একটা মেয়েকে ভালো লাগে মা, আমি তাকে বিয়ে করতে চাই। তোর কি মেয়ে পছন্দ আছে? আমি সাহিত্যিকাকে বিয়ে করতে
আমি সাহিত্যিকাকে বিয়ে করব মা, তাই আগে আপনাকে বলে রাখলাম। আর এটা সাহিত্যিকার ছবি, দেখে নিও। রাত 10টা। খাবার খাওয়ার জন্য যখন সানজিদের মা সানজিদকে ডাকতে আসে তখন কথাগুলো বলে। সানজিদ তার মাকে কিছু বলতে না দিয়ে রুমের বাইরে যায়। মহিলাটা অবাক হয়ে সানজিদের যাওয়া দেখে, তবে খুশি হয় ছেলে এতদিন পরে হলেও নিজেকে স্বাভাবিক করতে পারছে। তিনি ছবিটা এক পলক দেখে বলে, মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ আছে দেখছি। অবশেষে আল্লাহ আমার ছেলের দিকে মুখ তুলে চেয়েছে। কেটে যায় সেদিনের রাতটা। নতুন সকালের দেখা মিলে নতুন করে আজ থেকে ভার্সিটিতে ক্লাস নিতে হবে। জান্নাতুল নিয়ম মতো ভার্সিটিতে যায়। ক্লাস শেষে সানজিদের কাছে যায়। সানজিদ জান্নাতুলকে দেখে বলে, সাহিত্যিকা, তোমার তো খবর নাই, তা কেমন আছো? অনেক দিন পর দেখা হলো। আমি তো অন্য ভার্সিটিতে গার্ড দিলাম। এই তো ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। তা বিয়ে করবে না নাকি? বিয়ের ব্যাপারে কি ভাবছো? বিয়ের জন্য এত তাড়া নাই, ভাবছি চাকরির 1 বছর কেটে যাক তারপর বিয়ে করব। বয়সের ছাপ তো চোখ মুখে ফুটে উঠতেছে। খাওয়া দাওয়া করো না নাকি? এ না, হ্যাঁ, আগে কত সুন্দর ছিলে, এখন মনে হচ্ছে তোমার বয়স সত্যি 27-28 বছর। আগে তো মনে হতো 23-24 বছর। ও আমি যেমন তেমনি আছি। আমাকে হুট করে কেউ দেখলে ভাববে আমার বয়স কম, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে আমার বয়স আছে। তুমি হয়তো এবার আমাকে লক্ষ্য করছো। হতে পারে। আচ্ছা সাহিত্যিকা, তুমি এত সুন্দর কেন? তোমার সৌন্দর্য বর্ণনা করার মতো না। তোমাকে তোমার লেখিকা এত সুদর্শনভাবে কেন আখ্যান করেছে? কিসব বলো, আমাকে নিয়ে আবার কে লিখবে যে আমি সেখানে অতিরিক্ত সুন্দর হব? কি যে বলো না, তোমার কথা বলো। বিয়ে শাদী কবে করবা? বয়স কিন্তু তোমার কম না। আমার তো 29 চলে, কিন্তু তোমার তো 30। ছেলেদের বয়স এটাই কিছু না, 35 বছরেও তারা বিয়ে করতে পারে, কিন্তু তুমি? আমার কি? মেয়েদের কিন্তু 20-25 বছরের ভিতর বিয়ে করা উচিত। সেই বয়সটা তাদের জন্য উত্তম। তার থেকে উত্তম যখন তারা প্রথম প্রেমে পড়ে, ঠিক সেই সময় বিয়ে দেওয়া। সেই হিসাবে মেয়েদের 15 বছর ও ছেলেদের 19-20 বছর বয়সে বিয়ে করা উচিত। সঞ্জিত সাহেব, তাহলে আপনি 2 সন্তানের বাবা হতেন, আর আমি তো সেই বয়সে বিয়ে করলে 4 সন্তানের মা হতাম, আর হাসিও না। এইভাবে তোমার মুখের হাসিটা বজায় রেখো সাহিত্যিকা। আপনার এই হাসিটা অনেক মূল্যবান। সাহিত্যিকা, আপনি সত্যি ভাগ্যবান। আপনি যাকে পাবেন, দেখে নিয়েন, আপনাকে সে বড্ড বেশি ভালোবাসবে। তুমিও না কি যে বলো, মাঝে মাঝে আপনি আবার কখনো তুমি করে বলো। দেখো না আমার জন্য বর খুঁজে পাওয়া যাবে কি না। বয়স আমার কম না, এই বয়সের মেয়েদের বিয়ে হয় না বুঝলে। তবে বিয়ে হলেও দেখবা 4 বাচ্চার বাপের সাথে হবে। সব সময় 4 বাচ্চা বলো কেন? 4টা সন্তান নেওয়ার ইচ্ছা আছে নাকি সাহিত্যিকা? সানজিদ অবাক কণ্ঠে কথাটা বলে। জান্নাতুলও এবার খেয়াল করে সে সব সময় 4টা সন্তানের কথা বলছে। কিন্তু কেন? 1 বাচ্চার বা 2 বাচ্চার বাপও হতে পারে। তাছাড়া আজকালকে 4টা সন্তান নেয়, কেউ তো একটা নিয়ে আর নেয় না। জান্নাতুল মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, জানি না, মনে হয় 4 বাচ্চার মা হব আমি। কেমন জানি 4 বাচ্চার মুখ আসে সব সময়, বুঝি না এমন হয় কেন। যাই হোক, বললে না যে কবে বিয়ে করছো? যখন বিয়ের কথা উঠবে তখন সবার আগে তুমি জানবে সাহিত্যিকা। আজ তাহলে বাসায় যাও, সাবধানে থাকবে সাহিত্যিকা। যাক, কারো কাছে তো স্পেশাল হলাম, একটু ভাব নিতে হয় কি বলো? তোমার বিয়ের কথাটা আমি আগে জানবো সঞ্জিত সাহেব। আপনার সাহেবা না জানি হিংসে করে আমাকে, কারণ তার আগে তার বিয়ের খোঁজ আমি জানি। তুমি কবে বিয়ে করছো সাহিত্যিকা? এই তো যেদিন আমার বিয়ের ফুল ফুটবে। আমার না বড্ড হিংসে হয় জানো। আমার খুব ইচ্ছে ছিল বিয়ে করব, সুন্দর একটা সংসার হবে, আমার একটা বাচ্চা হবে, আমি আমার সন্তান আর আমার আমার হাজবেন্ড মিলে অনেক ঘুরবো। কিন্তু সেই ভাগ্য আমার হয়নি, টাকার কাছে হেরে গেলাম। তোমার বিয়ে করার খুব ইচ্ছে নাকি? তো বিয়ে করো নাই কেন এতদিন? হ্যাঁ, আমার খুব
ইচ্ছে ছিল ইন্টার শেষ করেই বিয়ে করব, যাতে আমার প্রথম ভালোবাসা আমার জামাই হয়। দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো না সেই জন্য। তবে বিয়ে হতো, ঠিকই হতো, কিন্তু তার পরিবার আমাকে গ্রহণ করে নাই। আমার টাকা ছিল না। ভালোবাসতে কাউকে? কি মনে হয় তোমার আমার বয়স কত জানো? 29 চলে। তো এই বয়সে কাউকে ভালো না বেসে থাকা যায়? ভালোবাসতাম কি? এখনও তাকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা সে। ভালোবাসা তো তার থেকেই শেখা আমার। আচ্ছা, তো তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই তাহলে? কারণ ভালো তো এখনও বাসো তাহলে। সে তো বিয়ে করছে, সংসার করছে, একটা সন্তানের বাবাও হয়েছে। আমি তোমার কথা বলছি। ইচ্ছে ছিল খুব, বিয়ে করার ইচ্ছে আমার অনেক। সেজন্য তো ইন্টার শেষে নিজেই নিজের বিয়ের কথা বলছিলাম। যত ছেলেপক্ষ আসছে সবার কাছে টাকার জন্য হেরে গেছিলাম। নিম্নবিত্ত ছেলেটাও সর্বনিম্ন 2 লক্ষ টাকা চায়, কিন্তু সেটাও আমাদের কাছে ছিল না তখন। এখন কি বিয়ে করবে না? জান্নাতুল হালকা হাসলো। ছেলেটা তার থেকে বিয়ে করবে কিনা সেটার উত্তর শোনার জন্য মরিয়া হয়ে উঠছে। জান্নাতুল মুচকি হেসে দেয় আর কিছুটা আফসোসের সুরে বলে, সব ইচ্ছা কি আর পূর্ণতা পায়? তাকে হারিয়ে ফেলার পর ভেবেছিলাম কখনো বিয়ে করব না, কিন্তু ইচ্ছে হয়তো আমার পূর্ণ হবে না। জান্নাতুল সেখান থেকে চলে যায়। সানজিদ ভাবতে থাকে এটার মানে কি। পরক্ষণেই বুঝতে পারে তার সাহিত্যিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। সানজিদ বিড়বিড় করে বলে, আর দেরি করব না সাহিত্যিকা, আমি আপনাকে অতি শীঘ্রই মিসেস সাহিত্যিকা বানিয়ে দেব। কথা দিলাম আমি আপনাকে খুশি হব। দিনটা এভাবেই কেটে যায়। প্রায় রাত 10টার সময় আশিক হামিদ ইসলামের কাছে ফোন দেন। ও শ্বশুর, আপনার মেয়েটাকে একটু আমার রুমে থাকার ব্যবস্থা করে দিন না। একা একা এত বড় খাটে কীভাবে ঘুমাবো? মাঝরাতে ঘুমটা ভেঙে যায়, বুক ব্যথা করে, হুট করে হাত বেডের পাশে যায়। আর কি মনে হয় জানেন? কি? আনমনা হয়ে অবাক কণ্ঠে বলে ওঠে। আশিক ফোন করে যা বলা শুরু করছে তাতে হামিদ ইসলামের নিজের বুকে হাত দেয়। তার শরীর ঘামতে থাকে। এই ছেলে কী সব বলে! ইস, আমার পেটে তো আরও একটা মেয়ে থাকার কথা। হুটহাট জড়িয়ে ধরে বলতাম ভালোবাসি প্রিয়, বেশ কিছুদিন পর আপনাদের খবর দিব। ওগো শ্বশুর শুনছেন? আপনি নানু হতে চলছেন, আপনার জামাই বাবা হবে। শ্বশুর শুনছেন? আপনার মেয়ে বড় হয়ে গেছে। হামিদ ইসলাম ধীরে সুস্থে ফোনটা কেটে দেয়। এই নির্লজ্জ ছেলের সাথে তিনি আর কখনো কথা বলবে না। উনি মেঝের রং তুলে নাকে দেয় আর বলে, আমার ঘোর অন্যায় হয়েছে। এই যে নাকে রং দিয়েছি, আর কখনো এই বেয়াদব ছেলের সাথে কথা বলবো না। আশিক বারবার ফোন দেয়, কিন্তু হামিদ ইসলাম ধরে না। এমন নির্লজ্জ ছেলের সাথে কথা বলে তিনি হার্ট অ্যাটাক করবেন। এমন বেহায়াপনা কথা এর আগে হয়তো কখনোই শোনেন নাই। ছেলের বয়সের একটা ছেলে এসব বললে কেমন দেখায়, তাও আবার নিজের মেয়েকে নিয়ে। পরের দিনটা শুক্রবার পরে। সৈকত আজ আর দোকানে যায় না। শুক্রবারের দিনটা দোকান বন্ধ থাকে। জান্নাতুল অনেকদিন থেকেই বাহিরে ঘোরাঘুরি করে নাই। ভেবে নেয় যে আজ একটু একা একা সারাদিন কাটাবে। বাবার কাছে যাই, গিয়ে বলে, আব্বু, আমি একটু বাইরে যাচ্ছি, কখন আসবো ঠিক নাই। একা? হুম। আচ্ছা, সাবধানে, আর তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করিস মা। আচ্ছা বাবা। হামিদ ইসলাম কিছু বলল না। তিনি জানেন বাড়িতে থাকতেও মেয়ে মাসের একটা দিনে একা একা কাটিয়ে দেয়। কেউ জানে না কোথায় যায় না যায়, খুঁজে পাবে না কেউ। যদি নিজে কোথায় আছে সেটা না বলে। বাইরে করা রোদ। জান্নাতুল একটা সাদা 3 পিস পরে নেয়, সাদা হিজাব বাঁধে, সাথে পার্স, ফোন আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে। পদ্ম ফুল সঙ্গী হতে পারি? জান্নাতুল চমকে ওঠে। আশেপাশে তাকিয়ে আশিককে খুঁজতে থাকে। আশিক গাছের অপর পাশ থেকে বেরিয়ে আসে। জান্নাতুল সেখানে গিয়ে দেখে 5-6 জন ছেলে মাটিতে শুয়ে কাতরাচ্ছে, যাতে হাসানও আছে। জান্নাতুল ভয়ে ভয়ে বলে, তুমি আর এই ছেলেগুলোকে মারছো কেন? কই, আমি তো মারি নাই, আপনি হয়তো ভুল ভাবছেন। এখানে এই ছেলেগুলো আর তোমরা ছাড়া কেউ নাই, তাহলে কে মারবে এদের? এই আমি তোদের মারছি? আশিক একটা ছেলের পায়ে লাথি মেরে বলে। ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলে, না না ম্যাম, উনি আমাদের তো মারে নাই, উনি আমাদের বাঁচাতে এসেছে। আশিক হালকা হেসে নেয়। জান্নাতুল ভ্রু কুঁচকে ফেলে। একা সময় কাটাবে হয়ে গেছে। আশিক এখন সঙ্গ নিবে খুব ভালো করেই জানে সে। আশিক হাসানের উদ্দেশ্যে বলে, ওনাদের হসপিটালে ভর্তি করিয়ে দে হাসান,
আমি একটু পদ্মফুলের সাথে হাঁটি। হাসানের সাথে তুমিও বাড়ি ফিরো। সরি পদ্মফুল। হাসান অবাক হয়ে আশিকের কাণ্ড দেখছে। হসপিটালে ভর্তি করাবে, এটা কি হওয়ার ছিল নাকি? আশিক খুব আড়ালে হাসানকে একটা চোখ টিপ দেয়। হাসান ঠোঁট প্রসারিত করে হেসে সবাইকে নিয়ে চলে যায়। জানাতুলের সাথে আশিক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আশিক বলে, পদ্মফুল যদি বলি ভালোবাসি, তাহলে বলবো বেয়াদবি বাদ দাও। আপনি কি জানেন আমি আপনার প্রতি দুর্বল? আশিক, তুমি আসতে পারো। আমি আজকের দিনটা একা কাটাতে চাই। আমি আপনাকে ভালোবাসি পদ্মফুল। জানাতুল বিরক্ত নিয়ে জোরে জোরে হাঁটতে থাকে। আশিক পিছে পড়ে থাকে। নাম না জানা বিভিন্ন ফুল কিনে আড়াল থেকে জানাতুলের বেশ কিছু ছবি তুলে ফুলগুলো নিয়ে জানাতুলের সামনে গিয়ে দাঁড়ায়। জানাতুল ভ্রুকুচকে বলে, কি হয়েছে? পদ্মফুল, ও পদ্মফুল গ্রহণ করো এই অবুধ শিশুর প্রপোজখানা। আশিক, পদ্মফুল করো না গ্রহণ। বিরক্ত করো না। জানাতুল দূরে যেতে চাইলে আশিক হাত ধরে টান দেয়। জানাতুল আশিকের বুকে এসে লেপ্টে যায়। আশিক কপালে একটা চুমু দিয়ে নাকে নাক ঘষে। জানাতুল কেঁপে ওঠে। আশিকের থেকে হাত ঝাড়া দিয়ে দূরে সরে যায়। জানাতুল চিৎকার করে বলে, আশিক, বাড়াবাড়ি করছো কেন? মানুষ দেখছে আমি তোমার ম্যাম হই, ভুলে যাচ্ছ। আমি আপনাকে ভালোবাসি, এটা কেন বুঝতে পারছেন না? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? এই ভালোবাসা নিজের কাছে রেখে দাও, তুমি কখনো আমাকে পাবে না। জান্নাতুল দূরে সরে যায়। আশিক মুখটা ইনোসেন্ট বানিয়ে একটা সরি বলে, তারপর আবারও হাঁটা শুরু করে। জান্নাতুল বিরক্তিকর মুখ নিয়ে বলে, তুমি এই সাহস কই পাও? আমাকে কিস করছো কোন সাহসে? ছোট ভাই হিসেবে না হয় একটা কিস করছি, এটা নিয়ে এত জ্বলছে কেন? আমাকে তুমি করে বলবে না। এটা নিয়ে এত জ্বলছো কেন? আচ্ছা চলেন আপনাকে এই জায়গায় ঘুরে দেখাই। তোমার মতো বেহায়া ছেলের সাথে কোথাও যাব না আমি। প্লিজ ম্যাম। জান্নাতুল আশিকের সাথে পেরে ওঠে না। আশিক জান্নাতুলের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। পাশের দোকানে কিছু জিনিস তার চোখে পড়ে। সেখানে বেশ কিছু চাদর আছে। পছন্দ হয় আশিকের। জান্নাতুলের দিকে তাকিয়ে বলে, ম্যাম চাদরগুলো সুন্দর না? হুম। আমাকে একটা পছন্দ করে দিবেন? সামনে তো শীত। চলো। আশিক ঠোঁট বাঁকিয়ে হাসে। জান্নাতুলকে সাথে নিয়ে একটা কালো কালার চাদর নেয়। ঘোরাঘুরি করতে করতে বিকেল নেমে পড়েছে। আশিক অবাক হয়ে সব দেখছে। মনে মনে বলে, উফ, কেন যে পদ্মফুলের সাথে আসতে গেলাম। আমাকে হাঁটিয়ে মারছে আজ। আল্লাহ গো, পা ব্যথা করে। বউ নাই, পা কে টিপে দিবে? সারাদিন ঘোরাঘুরি করে যখন বাসায় ফিরবে তখন জোরে বৃষ্টি শুরু হয়। জান্নাতুল তখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আশিক লক্ষ্য করে সাদা জামায় জান্নাতুলের শরীর বুঝে যাচ্ছে। তাড়াতাড়ি চাদর দিয়ে জড়িয়ে দেয়। জান্নাতুল ভীতু সুরে বলে, ধন্যবাদ। আশিক কিছু বলে না। প্রায় রাত 9টার সময় জান্নাতুল বাড়িতে ফিরে। এ নিয়ে তার মা কিছু বললেও বাবা কিছু বলবে না। কি বলবে, মেয়ে তো ছোট না। পদ্মফুল আছেন? পরের দিন সকালে জান্নাতুল তখন সানজিদের ছিল, তাই মেসেজের কোনো রিপ্লাই দেয় না। জান্নাতুল বুঝতে পারে আশিক তাকে পছন্দ করে, কিন্তু এটা গুরুত্ব দেয় না। আশিক আর সে এটা কিছুতেই যায় না। আজ শনিবার জান্নাতুল আর সানজিদ মিলে একটা কলিগের বাসায় যায়। এক ম্যাডামের মেয়ের বিয়ে আজ, সেই জন্য দুজন একসাথেই যায়। তাদের পরিচয় এখন অনেকটা গভীর। কেউ কেউ তো ভেবে নেয় হাজব্যান্ড ওয়াইফ, আর কেউ ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সাহিত্যিকা, আপনাকে শাড়িতে বড্ড সুন্দর লাগে। আপনার এই সৌন্দর্যের রহস্য কি বলুন তো? এটা আজও জানতে পারলাম না। উফ সানজিদ সাহেব, আপনিও না কি সব বলেন। উফ, যখন তখন। আমি সুন্দর, তবে আপনার যত বলেন ততটাও না। আর সব আল্লাহর দেওয়া, এখানে আমার কোনো হাত নেই। দেখো, কলিগের মেয়ের বিয়ে হচ্ছে, অথচ তুমি আমি আজও অবিবাহিত। দেখা যাক, আজ কোনো কলিগের মেয়েকে ভালো লাগলে বিয়ে করে নেব। জান্নাতুল হেসে দেয়। আসলে এই কলিগের মেয়ের বিয়ে হচ্ছে, আর তারা অবিবাহিত। বিয়ে বাড়িতে সবাই মিলে ভালোই মজা মাস্তি করে। সকাল শিক্ষক ছিল এখানে। বিয়ে শেষে জান্নাতুল বাসায় ফিরে আসে। পরদিন সকালে ভার্সিটিতে। পদ্মফুল, উইল ইউ ম্যারি মি? উইল ইউ মাই 4 বাচ্চার মাম্মাম রাখবেন কি আপনার মাথা আমার বুকে? হোয়াট? এটা কি ধরনের অসভ্যতা আশিক? মানুষ দেখছে, সামনে থেকে সরো। এতদিন সব তোমার বাচ্চামি ভেবে আসছি, আর আজ তুমি কি করে ফেলছো? ধারণা আছে এটার জন্য কি হতে পারে? জান্নাতুল ক্লাস শেষ করে বাসায় ফিরছিল।
তখন কলেজ ক্যাম্পাসে সবার সামনে হাত ভর্তি পদ্ম ফুল নিয়ে আশিক প্রপোজ করে বসে। জান্নাতুল পাশ কেটে যখন আসতে যাবে তখন আশিক একটা হাত পিছনে দিয়ে ফুল নিয়ে মাটিতে বসে পড়ে। তারপর পদ্ম ফুলের দিকে তাকিয়ে বলে, আমার পদ্ম ফুল, আপনাকে পাওয়ার স্বপ্ন আমার বড্ড বেশি। আপনি হীনা, আমি অপূর্ণ। আপনার প্রতিটা অংশ আমার ভালোবাসা। পদ্মফুল, একবারও কি ভেবে দেখছেন আপনাকে আমি পদ্মফুল কেন বলি? আপনার সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করে, ঠিক তেমনভাবে এই পদ্মফুল মুগ্ধতা ছড়ায়। পদ্মফুল, আপনি আমার হয়ে যান। আপনাকে পৃথিবীর সব সুখ এনে দিব, কখনো অভিযোগ করার সুযোগ দিব না। আমি আপনার পবিত্রতা হতে চাই। আশিক, স্টপ প্লিজ। তোমার এই ভুলের জন্য আমার চাকরিটাও চলে যেতে পারে। সব কিছুর একটা লিমিট থাকে। আপনি চাকরি হারানোর ভয়ে অ্যাকসেপ্ট করছেন না আমাকে বিয়ে করেন, কোনো কাজ করতে হবে না। আমাকে বিয়ে করার মতো যোগ্যতা আর বয়স কোনোটাই তোমার নেই। আর কখনো যেন আমার সামনে তোমাকে না দেখি। জান্নাতুল আশিকের গালে দুটো চড় বসিয়ে দেয়। আশিক এতে হালকা হাসে। এমনটা হবে সে তো জানতো, কিন্তু তার যোগ্যতা নিয়ে কথা বলল, কি নেই তার? টাকা পয়সা সব আছে। জান্নাতুল জোর পায়ে সেখান থেকে চলে যায়। আশেপাশে অনেকেই এই দৃশ্য দেখে। কেউ কেউ তো হেড অফিসে জানিয়ে দেয়, আবার কেউ কেউ আশিকের উপর মজা লুফে নেয়। আশিকের দিকে হাসান রাগী চোখে তাকিয়ে চিল্লিয়ে বলে ওঠে, ভালো হয়েছে না? সবার সামনে তোর পাগলামি না করলেই চলে না, তাই না আশিক? সব কিছুর একটা সুযোগ সময় থাকে। আর তুই কি না সবার সামনে ম্যামকে প্রপোজ করে বসলি? মাত্র 3টা মাস কেটে গেল, আরও কয়টা মাস যাক। যাকে ভালোবাসি তাকে সবার সামনেই গ্রহণ করে নিব। লুকিয়ে ভালোবাসবো না, আর লুকিয়ে বিয়েও করব না। বিয়ের সময় হাজার হাজার মানুষ থাকবে। চট দিয়ে একদম গাল লাল করে দিব। এইটুকু ছেলে হয়ে ম্যামকে প্রপোজ করিস, তোর লজ্জা করলো না এমনটা করতে? আমার লজ্জা করে না, কারণ ভালোবাসলে লজ্জা করতে নেই। বুক ফুলিয়ে ভালোবাসি বলা শিখতে হয়। আর ভাইয়া, তুই ভুলেও আমার পদ্মফুলের দিকে নজর দিবি না। হাসান, তোর ভাইকে বলে দিবি পদ্মফুল শুধু আমার। আশিক বড় বড় পা ফেলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পিছনে ফেলে যায় হাহাকার। সঞ্জিত মাথার চুল খামছে ধরে। সে কি তবে আবারও ভালোবাসা হারিয়ে ফেলবে? ঠিক করে নেই আজই সাহিত্যিকার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। সাহিত্যিকা, বিয়ে করবেন আমাকে? ভালোবাসেন আমাকে? জান্নাতুল এমনই থেকে বিরক্ত হয়ে আছে। আজ ভার্সিটিতে শিক্ষকরা কথা শুনাইছে অনেক, তার উপর সঞ্জিত বিয়ের প্রপোজাল দিয়ে বসে। তাই রেগেই মেসেজটা করে। সঞ্জিত ভাবে যদি রাজি না হয় তাহলে তো সে নিজেই কষ্ট পাবে, আর ভালোবাসি বলে রিজেক্ট হলে ফ্রেন্ডশিপও নষ্ট হবে। তাই বলে, ভালোবাসি না, তবে হ্যাঁ ভালো লাগে তোমাকে সাহিত্যিকা। ভালো লাগা থেকে একসময় ভালোবাসা তৈরি হবে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। সরি সঞ্জিত সাহেব, ভেবে দেখতাম, কিন্তু আশিক যেখানে আছে সেই বাড়িতে আমি যেতে পারবো না। আমাকে দেখলে একটুর জন্য হলেও আশিক কষ্ট পাবে। আশিক কষ্ট পেলেও না পেলেও এটা নিয়ে তুমি ভাবছো কেন? আর তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। আমার বিয়ে ঠিক হয়েছে সঞ্জিত সাহেব। আমি আজ দেশের বাড়ি ফিরছি রাতের গাড়িতে। সমস্যা নেই, বাসায় গিয়ে আপনাদের ইনভাইট করব। ভালো থাকবেন। জান্নাতুল আর কোনো মেসেজে রিপ্লাই করে না। ব্যাগপত্র গুছিয়ে নেয়, ঠিক করে এখানে থাকবে না। কয়টা দিন নিজ জন্মস্থান থেকে ঘুরে আসবে। তাছাড়া গ্রামের বাড়িতে ছেলে দেখা শুরু করছে, তাই যেতে হবে তাকে। একসাথে দুটোই হবে, সেজন্য রেডি হয়ে নেয়। জান্নাতুল সৈকতকেও সাথে নেয়। আশিকের দোকানে আর কাজ করতে দিবে না সে। আপু, সামান্য এটা কারণে তুই আমাকে জবটা করতে দিবি না? এটা সামান্য হতে পারে, সেটা তোর কাছে। আমার কাছে এটা অনেক বড় বিষয়, বুঝলি? সো একটা কথা না, অনার্স শেষ কর, তারপর ভালো কিছু করতে পারবি। এখানে যা দিচ্ছিল তা দিয়ে আমার চলতে সুবিধা হতো না? তাছাড়া আশিক ভাইয়া তোকে সত্যি ভালোবাসে। তুই হুট করে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারিস না। চুপচাপ রেডি হ, আব্বু আম্মু রেডি হয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। আপু প্লিজ। আমি বেশি কথা বলতে চাই না। আমার চাকরির 3 মাস হচ্ছে মাত্র। এখনই এত কিছু শিক্ষকরা বলে দিছে। আমি যেন বিয়ে করি, তারপর ভার্সিটিতে পা রাখি। তাহলে আশিক ভাইয়াকে বিয়ে কর। আমার সাথে তাকে মানায় না। সকাল 7টার সময় নিজ বাসস্থানে এসে পৌঁছায়। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে নেয়।
জান্নাতুল গাড়িতে ঘুমাতে পারে না, সেজন্য গোসল করে শুয়ে পড়ে। ঘুম ভেঙে যায় বেলা 11টার সময়। উঠে খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে বের হয়। এবার অনেক সময় নিয়ে বাসায় ফিরছে। 3 মাস পর বাসায় ফিরছে। ঈদে আসছিল শুধু। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে চলে আসে। কখন আসছে নিজেই বুঝতে পারে না। বাড়িটার দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে। হুট করে একটা বাচ্চা ছেলে তার সামনে এসে দাঁড়ায়। জান্নাতুল ভ্রু কুঁচকে হাঁটু মুড়ে বসে। হেই পিচ্ছি, একা একা রাস্তায় কি করছো? ভয় করে না? পিছন থেকে একটা কণ্ঠ জান্নাতুলের কথা বলে থামিয়ে দেয়। পিছনে তাকিয়ে তার চোখের পলক ফেলাও থমকে যায়। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, মায়ারাজ। জান্নাতুলের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে। অতীত, তার ভালোবাসা, এক্স বয়ফ্রেন্ড। আজ সে একটা সন্তানের বাবা। জান্নাতুল বুঝতে পারে ছেলেটা হয়তো তাহসিনের সন্তান। জান্নাতুল চলে আসবে তখন পিছন থেকে তাহসিন ডাক দেয়, মায়াবতী, কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমিও ভালো। বাসায় কবে ফিরছো? ভার্সিটিতে সময় কেমন কাটছে? ভালো। তুমি কি এখনো আমার উপর রেগে আছো মায়াবতী? মায়াবতী কখনো তার মায়ারাজের ওপর রেগে থাকতে পারে না। যে সময় রাগ করার অধিকার ছিল সেই সময় রাগ দেখাতে পারি নাই। এখন রাগ দেখাবো কিভাবে? মাফ করে দিও মায়াবতী। আমি জানি বড্ড অভিমান করে আছো। হয়তো এতটা খারাপ লাগতো না তোমার, যতটা লাগছে যখন শুনেছো আমি আমার এক্স জিএফকে বিয়ে করেছি। না তো, তুমি সুখী আছো মানেই আমি সুখী। ভালোবাসা তো সেটাই, তাই না? তুমি তো বলেছিলে যাকে ভালোবাসি তাকে ভালো থাকতে দেওয়া উচিত। সে ভালো আছে মানেই আমি ভালো। জান্নাতুল আর কিছু না বলে উল্টো দিকে হাঁটা দেয়। পিছনে তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলায়। তখন যদি মা সুইসাইডের ভয় না দেখাইতো তাহলে আজ হয়তো তার মায়াবতী কষ্ট পেত না। পিছন থেকে তাহসিনের ওয়াইফ সবটাই দেখে, কিছু বলে না, তবে ভেবে নেয় তাহসিনের মায়াবতীকে সব সত্যি জানাতে হবে। মায়ারাজ, হ্যাঁ মায়াবতী, বলুন। আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখার তৃষ্ণা যে আমার মিটে না মায়াবতী। আপনি এইভাবে তাকিয়ে থাকবেন না মায়ারাজ। কেন মায়াবতী? আমার লজ্জা করে খুব। আপনার লজ্জা মাখা মুখখানি আমার বড্ড ভালো লাগে মায়াবতী। এভাবে আর দেখবেন না, আপনার কলঙ্ক লেগে যাবে আমার গায়ে। লাগুক না, আমি যে আপনাকে আমার কলঙ্কের ভাগীদার করতে চাই। আপনিও না। সৈকতের ডাকে জান্নাতুলের ধ্যান ভাঙে। একটা সময় যখন জান্নাতুল নদীর ধারে বসেছিল তখন তাহসিন তার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। সেই সময় তাদের যে কথাগুলো হয় সেটাই সে এতক্ষণ ভাবছিল। সৈকত জান্নাতুলের হাতে একটা চিরকুট দেয়। জান্নাতুল ভ্রুকুচকে চিরকুট খুলে পড়তে লাগে। মায়াবতী, আমার তাহসিনের মায়াবতী, আমাকে মাফ করে দিও। তোমার ভালোবাসা আমি চিনে নিতে চাইনি। আমার শাশুড়ি তাহসিনের মা আমার মামির মতো। একটা সময় আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে আমারই দোষ ছিল। অতিরিক্ত কেয়ারিং আমার পছন্দ ছিল না, কিন্তু তাহসিন সব সময় একটু বেশি বেশি সেটাই করত। তাই তাকে ছেড়ে যেতে বাধ্য হই আমি। তবে তোমাদের সম্পর্ক যখন তৈরি হলো তখন দূর থেকে দেখে হিংসে হতো আমার, কিন্তু আমি চাইতাম তাহসিন ভালো থাকুক, তাই কিছু বলতাম না। হুট করে মামিমা আমার আর তাহসিনের বিয়ে ঠিক করে। তাহসিন রাজি না হওয়ায় মামিমা ওকে সুইসাইডের ভয় দেখায়। জানোই তো তাহসিনের বাবা নেই, সেজন্য মায়ের জন্য বড্ড ভয় পায় ছেলেটা। তবে তাহসিন ভাবছিল শুধু ব্ল্যাকমেল করেছে আর কিছুই না, তাই তোমাকে পালিয়ে বিয়ে করবে বলে ভেবে নেয়। কিন্তু পরে মামিমা সত্যি আত্মহত্যা করতে চায়, সেজন্য তাহসিন এক প্রকার জোর করেই আমাকে বিয়ে করে। তুমি তাহসিনকে ভুল বুঝো না, আর তোমার ভার্সিটিতে জবটাও তাহসিন নিয়ে দেয়। আশা করি তুমি আমার তাহসিনের সামনে আসবে না আর। তাহসিন তোমাকে দেখলে দুর্বল হয়ে পড়ে। ইতি, তাহসিনের ওয়াইফ। মানুষটাকে কখনো আমি ভুল বুঝি নাই, কিন্তু যে মানুষটার প্রতি আমার অভিমান ছিল আজ সেই অভিমান কেটে গেল আমার। মায়েরাজ, তোমাকে তো কখনো ঘৃণা করিনি আমি। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না। জান্নাতুল চিঠি পড়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। বিকেল হয়ে আসছে, ছেলেপক্ষ দেখতে আসবে কিছুক্ষণের মধ্যে।
তাই উঠে শাড়ি পরে রেডি হয়ে নেয়। এই বয়সে তার রং ঢঙের মতো সাজতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, বিয়ে তো সে করবে, নিজ ইচ্ছেতে বিয়ে করবে। ভালো থাকতে হলে বিয়ে করতে হবে। বাহির থেকে ডাক পড়লে জান্নাতুল বাহিরে যায়, পাত্রপক্ষের সামনে বসে। ছেলের বয়স ৩৫ বছর, একজন সফল বিজনেসম্যান, কোনো টাকা পয়সা তারা নিবে না। জান্নাতুল অবাক হয়, ছেলেটা দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো। এত ভালো সম্বন্ধ হয়তো সে আশা করে নাই। মা বাবাকে জানিয়ে দেয় ছেলে পছন্দ হয়েছে তার। বিয়ের ডেট ঠিক করা হয় আজ থেকে ঠিক ৮ দিন পর। 15 দিনের ছুটিতে আছে সে। জান্নাতুল ফোনটা নিয়ে ছাদে যায়, ফোন দেয় সাজিদের কাছে। কেমন আছো সঞ্জিত সাহেব? এই তো আছি, তুমি কই আছো? আজ ভার্সিটিতে আসো নাই কেন? আমি দেশের বাড়ি আছি। একটা গুড নিউজ আছে। কি? অক্টোবরের 20 তারিখে আমার বিয়ে। কি? সঞ্জিত কথাটা জোরেই বলে। তার সাহিত্যিকার বিয়ে, সে এটা কখনোই মানতে পারবে না। কিছুটা ভীতু স্বরে বলে, সাহিত্যিকা, তোমার বাবার নাম্বারটা দিবা? কেন বলো তো? দাও না, ভয় পাচ্ছ নাকি? না, ভয় পাবো কেন? মেসেজ দিয়ে দিব, সমস্যা নেই। কি করছো? ভাবছি। কি ভাবছো? কিছু না, বিয়েটা না করলে হয় না? না সঞ্জিত সাহেব, এটা দরকার। একা একা জীবন চলে না, একজনের সঙ্গ দরকার পড়বে জীবনে। আমার কোনো বন্ধু বান্ধব নাই। রাখি, পরে কথা বলবো। সঞ্জিত ফোন রেখে দিলে জান্নাতুল বাবার নাম্বার দিয়ে রাখে। বুঝতে পারছে না নাম্বার কি করবে, কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ ভাবে না। সন্ধ্যা লেগে আসছে, নিচে গিয়ে সবার সামনে আড্ডায় বসে। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। কে? আশিক? বাহ, চিনতে পারছেন তাহলে? হামিদ ইসলাম সবার কাছ থেকে সরে যায়। চিন্তা করে ছেলেটা আবার কি বলবে, পিছু ছাড়বে না নাকি। তিনি কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, ফোন করছো কেন? আমি ফোন না করলে কে ফোন করবে? এটা বলেন, আপনি নাকি আমার পদ্মফুলের বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, দিব না কেন? বয়স হয়েছে তো। কিন্তু তোমাকে কে বললো? সব খবর আমার কাছে আছে, যা বলার জন্য ফোন করলাম। আমি আপনার মেয়েকে ভালোবাসি, পদ্মফুলকে আমি বিয়ে করতে চাই। এটা অসম্ভব। তোমার মতো বাচ্চা ছেলের সাথে আমি মেয়ের বিয়ে দিব না। ভালোবাসার কি মূল্য নাই আপনার কাছে? না, নেই। আমার মেয়ে ভালোবাসতো একজনকে, ধোকা খাইছি। সেজন্য আশা করি তুমি আর ওকে বিরক্ত করবে না। প্রথম দিন আপনি ভালো ব্যবহার করছিলেন। কাউকে বোঝাতে হলে ভালো ব্যবহার করতে হয়। আমাকে আর ফোন করবে না। পদ্মফুল আমার না হলে আর কারো হবে না। দেখা যাক। আশিক রাগ নিয়ে ফোনটা কাটে। তার কাছে সব বিরক্ত লাগছে। এত ভালোবাসা এক নিমিষেই শেষ হতে দিবে সে? কিন্তু কি করবে, পদ্মফুল যে তাকে ভালোবাসে না। মামনি, আমি আর সহ্য করতে পারছি না। রুম থেকে কান্নার শব্দ বাহিরে ভেসে আসে। আশিকের মা ছেলে রুম থেকে কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি রুমে যায়। ছেলে মেঝেতে বসে মাথা চেপে কান্না করছে। আশিকের মায়ের বুকে চিনচিনে ব্যথা হয়। ছেলের কি হলো? আব্বু, কি হয়েছে তোর? মামনি। আশিক হুট মুড়িয়ে মায়ের বুকে পড়ে, শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, মামনি, আমি আমার পদ্মফুলকেই চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না মামনি। কি হয়েছে বাবা? কে এই পদ্মফুল, বলবি তো? আমি ওনাকে খুব ভালোবাসি মামনি, ওনাকে আমার কাছে এনে দাও প্লিজ। ওনাকে ছাড়া আমি মরে যাব মামনি। আমাকে বল মেয়েটাকে, আমি কথা বলবো তার পরিবারের সাথে। উনি আমার শিক্ষক মামনি। আশিকের চোখের পানি মুছে দেয় তার মা। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই কয়েক মিনিটে চোখ মুখ কালো হয়ে গেছে। সবাই রুমে চলে আসছে। বুঝতে পারে প্রেম বিশেজ্ঞ অসুখ। আশিক তার মামুনিকে বলে, মামনি এনে দাও প্লিজ, আমি পদ্মফুলকে চাই। ওনাকে আমি অনেক ভালোবাসি মামনি, ওনার জন্য তো আমার এত পরিবর্তন। আমাকে সব খুলে বল। আশিক সব খুলে বলে। আশিকের মা বাবা থ মেরে বসে থাকে। তাদের ছেলে এমন একজনকে ভালোবাসে, এটা তো সম্ভব না। তারা মানলেও মেয়ের পরিবার মানবে না। হ্যাঁ, পদ্মফুলকে এনে দাও দয়া করে। আশিক মায়ের পা ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে। উনি অবাক হয়ে যায়। একটা মেয়ের জন্য তার ছেলে পা ধরতেও দ্বিধাবোধ করছে না। আশিকের বাবা তার ছেলের কাছে আসে, বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, জান্নাতুলের বাবার নাম্বার আছে কি তোর কাছে? হ্যাঁ আব্বু, আছে। আমাকে দে। উনি নাম্বার নিয়ে সবাইকে রুম থেকে যেতে বলে। তিনি নিজেও নিজের রুমে যায়। আশিকের মা আশিকের পাশে থাকে। ছেলে যা শুরু করছে এখন ওনার ভয় হচ্ছে। ছেলে উল্টা পাল্টা কিছু করে না বসে। আমি সাহিত্যিকাকে কখনো আশিকের হাতে দেব না। দরকার হলে আশিককে শেষ করব আমি। আমি আর এই ভালোবাসা হারাতে পারবো না। সঞ্জিত নিজের রুমে গিয়ে কিছুটা আওয়াজ করে কথাটা বলে। সঞ্জিতের মা মাথায় হাত দিয়ে বসে আছে। এ কি হচ্ছে ওনার সাথে? ছেলে নিজেকে সুস্থ দাবি করছে,
কিন্তু এই মেয়ের জন্য তো আবার অসুস্থ হয়ে পড়বে। প্রথমবার প্রেমে পড়ে 1 বছর মেন্টাল হসপিটালে ছিল। তার প্রথম প্রেমিকা মারা যায় ক্যান্সারে। বাবা শান্ত হ, এমন কথা বলতে হয় না। আশিক তো ছোট ভাই হয়। মা, তুমি ওর হয়ে কথা বলতে আসবে না। ওর বয়স হয়নি সাহিত্যিকাকে পাওয়ার। আমার সাহিত্যিকাকে চাই মানে চাই। পাগলামি করিস না তুই। এতই ভালোবাসা তাহলে বিয়েটা আটকিয়ে বিয়ের প্রপোজ পাঠা। সানজিদ মায়ের কথাই শান্ত হয়। ফোনটা বের করে জান্নাতুলের বাবার নাম্বারে ডায়াল করে। ফোনটা সাথে সাথে রিসিভ হয়। সানজিদ কিছু না ভেবে সোজাসাপটা বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আঙ্কেল। আমি আর জান্নাতুল একই ভার্সিটিতে জব করি। হামিদ ইসলাম বিরক্ত হয়। তিনি আর কি সহ্য করবে, কণ্ঠে কিছুটা রাগ এনে বলে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর ফোন দিয়ে বিরক্ত করবে না, এসব আর সহ্য হচ্ছে না আমার। আঙ্কেল, আশিক আপনার মেয়ের থেকে ছোট। ওকে গ্রহণ না করে আমাকে গ্রহণ করুন। তুমি আশিককে চিনো? ও আমার কাজিন। আমি ওই বাড়িতে মেয়ে দিব না। হামিদ ইসলাম রেগে ফোনটা কেটে দেয়। সানজিদ চিল্লাইয়ে উঠে, নিজেকে পাগল মনে হচ্ছে তার। অন্যদিকে আশিকের বাবা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। ছেলের কষ্ট সহ্য করতে পারছেন না তিনি। ফোন দেয় হামিদ ইসলামকে। আপনি আবার কেন বলছেন? আপনি কি রেগে আছেন ভাই সাহেব? কিছু কি বলবেন? আমি আশিকের বাবা। বলেন, আপনি আবার কি বলবেন? আর কি সহ্য করতে হবে আমাকে? আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই আমি। আশিক আপনার মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসা কখনো হয় না। আমার ছেলেটা পাগলের মতো করছে। প্লিজ ভাই, আপনার মেয়ে আমাদের কাছে সুখী থাকবে। লজ্জা করে না আপনাদের? এইটুকু ছেলের সাথে মেয়ের বিয়ে দিব নাকি? আমার ছেলেটা বাঁচবে না ভাই। মরতে দেন, এমন ছেলে জন্ম না দেওয়াই ভালো। হামিদ আর কিছু বলে না, ফোনটা কেটে দেয়। তিনি বিরক্ত। এত ঝামেলা সহ্য করবে কিভাবে? সবাই হুমকি দেওয়া শুরু করছে। আশিকের বাবা আশিককে সব খুলে বলে। আশিক মিনমিনে সুরে বলে, আমার পদ্মফুলকে চাই বাবা, আমাকে এনে দাও। ওনাকে ছাড়া আমি অসহায়। ভালোবাসার আগে আমাকে বলেছিস, এখন আমাদের দরকার হচ্ছে, তাই না? আমি মরে গেলে তোমার খুশি, তাই না? হ্যাঁ, মরে যা। তোর মতো ছেলে না থাকা ভালো। মেয়ের বাপ আমাকে অপমান করেছে। আশিক হালকা হাসলো। তার তো মরে যেতে ইচ্ছে করছে। কেন ভুলে কাউকে ভালোবাসলো? সে তো নিজের কাছে ওয়াদা করছে পদ্মফুলকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। সবাই রুম থেকে গেলে আশিক উজু করে নামাজ পড়তে বসে। নফল নামাজ পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সে কি পদ্মফুলকে পাবে না? এক সময় নামাজের বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আপু, হবু দুলাভাই নাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। জান্নাতুল সহ সবার খাওয়া থেমে দেয়। আর 4 দিন পর ওর বিয়ে। এর মাঝে 4 দিন কেটে গেছে। হঠাৎ সৈকতের কথাই সবাই চমকে ওঠে। হামিদ ইসলাম কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি বললি? ওদের বাড়ি থেকে ফোন করেছিল, আব্বু হবু দুলাভাই মারা গেছে। সবাই রেডি হও, দেখতে যাব। জান্নাতুল জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তার সাথে এসব কি হচ্ছে? অপরদিকে আশিক শুয়ে শুয়ে ভাবছে বিয়ের দিন কিভাবে সে তার পদ্মফুলকে কিডন্যাপ করবে। পদ্মফুলকে সে অন্য কারো হতে দিবে না। তার ভাবনার মাঝে হাসান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। তারপর চিল্লিয়ে বলে, দোস্ত, ওই বেটাই তো মরছে। কোন বেটা? আশিক ভ্রুকুচকে বলে। হাসান গেঞ্জি কলার নাচিয়ে বলে, আরে বেটা, তোর পদ্মফুলের সাথে যার বিয়ের কথা ছিল ওই বেটা নাকি হার্ট অ্যাটাক করছে। যাক, রাস্তা ক্লিয়ার। এখন নিশ্চয় বিয়ে হবে না, ঢাকায় ফিরে আসবে। তুই এই সুযোগে ম্যামকে ইমপ্রেস করার চেষ্টা কর। সত্যি? হ বস। আশিক বিছানা ছেড়ে উঠে পড়ে। হাসানের হাত ধরে ঘুরতে থাকে। এক পর্যায়ে বক্স চালু করে দুজনে মিলে নাচতে থাকে। বেশ কিছুক্ষণ পর হাসান বলে, দোস্ত, মানুষ মারা গেছে আর আমরা নাচছি, এটা পাপ। থাম ভাই, আল্লাহ গুনাহ দিবে। উফ, কি যে আনন্দ লাগছে। হয়েছে নে। বাহির থেকে আশিকের বাবা সবটা খেয়াল করে। ছেলে কতটা ভালোবাসে তার প্রমাণ তিনি পায়। মনে মনে ভাবে পরিবেশ ঠান্ডা হলে আবারও বিয়ের প্রস্তাব পাঠাবেন তিনি। কেটে যায় আরও 2টা দিন। জান্নাতুল পরিবার সহ ঢাকায় ফিরে আসছে। পরের দিন থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করে। ভার্সিটি থেকে যখন আসবে ঠিক সেই সময় সে দেখতে পায় কয়েকজন পুলিশ সানজিদের সাথে কথা কাটাকাটি করছে। জান্নাতুল ধীর পায়ে সেখানে যায়। সানজিদ জান্নাতুলকে দেখে এগিয়ে আসে, হাত ধরে বলে, সাহিত্যিকা, চলো আমরা পালিয়ে যাই। পুলিশ জেনে গেছে আমি তোমার হবু জামাইকে খুন করেছি। চলো না, আমি তো তোমাকে পাওয়ার জন্য সব করেছি। তুমি কি আমার হবে না? মানে? ম্যাম, সানজিদ সাহেব একটা ছেলেকে হার্ট ব্লক করে মেরে ফেলেছে। তখন কেউ বুঝতে পারে নাই, কিন্তু আজ সকালে একজন সিসি ক্যামেরা চেক করতে গিয়ে দেখে
এই ছেলেটা একটা ইঞ্জেকশন দেয় আর তার কিছুক্ষণ পর আপনার হবু বর মারা যায়। এসব কেন করলে সঞ্জিত? আমি তোমাকে ভালোবাসি। জান্নাতুল সানজিতের গালে দুটো চর বসিয়ে দেয়। নিউজটা ভাইরাল হতে সময় লাগে না। সানজিতকে যখন পুলিশ নিয়ে যাবে তখন সানজিত পুলিশের হাত থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয়। তারপর দৌড়ে জান্নাতুলের কাছে আসে, ওর মাথায় বন্দুক তাক করে। আশিক খবর পেয়ে সাথে সাথে ভার্সিটিতে আসে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যায় তা বুঝতে সময় লাগে সবার। সানজিত চিৎকার দিয়ে বলে, সাহিত্যিকা আমার না হলে আর কারো হবে না, ওকে সাথে নিয়ে আমি মরবো। সঞ্জিত আমাকে ছেড়ে দাও। সানজিদের হাতে বন্দুক আছে দেখে পুলিশ কিছু করতে পারে না। আশিক দৌড়ে যখন জান্নাতুলের কাছে আসবে তখন সানজিদ একটা গুলি ছুড়ে দেয়। গুলিটা সোজা আশিকের মাথায় গিয়ে লাগে। পুলিশ উপায় না পেয়ে সানজিদকে সেখানেই মেরে ফেলে। জান্নাতুল থ মেরে যায়। কি হয়ে গেল এই সময়ের মধ্যে? আশিক জ্ঞান হারানোর আগে বলে, পদ্মফুল আমার হবেন, কথা দেন, না হলে মরেও শান্তি পাবো না। কয়েকজন পুলিশ মিলে আশিককে হসপিটালে নিয়ে যায়। কেটে যায় কয়েক ঘন্টা। আশিক এখন কোমায় আছে। কই থেকে কি হলো সেটা ভাবতেই জান্নাতুলের মাথা খুঁড়িয়ে উঠছে। এখন সে হসপিটালে পড়ে আছে, নড়ার শক্তি নেই শরীরে। হাসান এসে বলে, ম্যাম আপনি বাসায় যান, সেই দুপুরে আসছেন, তখন থেকে কিছু মুখে দেন নাই। এখানে থেকে কি করবেন? আশিক তো এখন কমায় গেছে। আপনার ভালো হয়েছে তাই না ম্যাম? আপনাকে আর কেউ চালাবে না। আমি এটা চাইনি হাসান। এখন কান্না করে লাভ নাই। আপনার বাসায় সবাই হয়তো চিন্তা করছে। বাসায় যান। আমার উপর তোমার খুব রাগ তাই না? আমার জন্য তোমার ভাইয়া। না, যার যেমন কর্ম তার ফল তেমন হওয়া উচিত। ভাইয়া মেন্টাল ছিল, সেই ট্রমা থেকে বের হতে পারে নাই। হাসান আর কিছু বলতে পারে না। খুব গোপনে চোখের জল আড়াল করে সেখান থেকে চলে যায়। জান্নাতুল একবার আশিকের সাথে দেখা করে। ছেলেটা নিশ্চুপ হয়েই শুয়ে আছে। যদি সুস্থ থাকতো তাহলে কি এমনভাবে চুপচাপ থাকতো? জান্নাতুল আর কিছু ভাবে না। কেটে যায় কয়েকটা মাস। সপ্তাহে একবার করে জান্নাতুল আশিককে দেখে আসে, সেটা অবশ্য সবার আড়ালে। রুমে জান্নাতুল বসে আছে গালে হাত দিয়ে। আজ আবার ছেলে আসবে দেখতে। সেদিনের পর আর বিয়ের কথা বাড়িতে উঠে নাই। কিন্তু কতদিন? বিয়ে তো করতে হবে। জান্নাতুল নিজের মনে বিড়বিড় করে, আমার মাথায় যাকে নিয়ে চিন্তা হয় সে তো আমার নয়। কেন মনে ছক কষছি তাকে নিয়ে? এই বয়স তো আমার নয়। আপু ছেলে নাকি তোকে দেখছে, তাই দেখতে আসবে না। তুই রাজি থাকলে বাবা বিয়ের দিন তারিখ ঠিক করবে। জান্নাতুল মাথা তুলে তাকায়। একজনকে ভালোবেসে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? কিন্তু যাকে ভালোবাসে সে কি তার কখনো হবে? বিয়ের ডেট ফিক্সড করতে বলো। আপু আশিক ভাইয়া তোমার জন্য আজ কোমাই। ভাইয়া তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তোর ভাইয়া কোমা থেকে উঠে এসে আমাকে বিয়ে করবে নাকি? যদি বিয়ে করতে আসি তাহলে কি বিয়ে করবে পদ্মফুল? জান্নাতুল লাফিয়ে ওঠে। আশিক তার সামনে দাঁড়িয়ে আছে। আশিকের পিছনে জান্নাতুলের মা বাবা। জান্নাতুল অবাক হয়ে বলে, তুমি কোমা থেকে কবে সুস্থ হইছো? 2 দিন আগে। তোমার বিয়ের কথা শুনে চলে আসলাম, চলো আমার সাথে। আশিক জান্নাতুলের হাত ধরে কথাটা বলে। সবাই অবাক হয়। কোথায় যাবে? কোথায় যাব আশিক? আমাকে বিয়ে করতে, নয়তো সানজিৎ ভাই যে কাজ করছিল সেটা কিন্তু আমিও করব। আশিক, বাড়াবাড়ি করো না, তোমার সাথে আমার মেয়ের যায় না। হামিদ ইসলাম কথাটা বলে আশিককে বাড়ি থেকে বের করে দেয়। এবার বিয়েটা ভেঙে গেলে মান সম্মান থাকবে না তাদের। আশিক যাওয়ার আগে বলে যায়, পদ্মফুল তার না হলে আর কারো হবে না। জান্নাতুল রুমে গিয়ে দরজা বন্ধ করে হাঁটু মুড়ে কেঁদে দেয়। তার কিছু ভালো লাগছে না। সে তো অজান্তেই এই কয়েক মাসে আশিককে ভালোবেসে ফেলেছে। পাশে ফোন বেজেই যাচ্ছে। জান্নাতুল ফোনটা হাতে নিয়ে চোখের পানি মুছে নেয়। পদ্মফুল তুমি কি চাচ্ছ? ভালোবাসো কি আমাকে? এটা হওয়ার নয় আশিক, কেন বুঝতে পারছো না? হসপিটালের নার্স আমাকে বলল আমার পদ্মফুল নাকি আমাকে দেখতে আসতো, সেটা কি তাহলে স্টুডেন্ট ভেবে? আমার কাল বিয়ে আশিক, বাবা তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। তুমি কি চাও সেটা বলো। যদি আমাকে 1 বিন্দু ভালোবাসো তাহলে কাল নিতে যাব। যদি বলি ভালোবাসি না তাহলে? ভিডিও কল দাও, নিজ চোখে আমার মৃত্যু দেখবে। জান্নাতুল ভয়ে কেঁদে দেয়। পাগল পাগল লাগছে নিজেকে। এই বয়সে ভুল মানুষের প্রেমে পড়বে বুঝতে পারে নাই। এটা তো তার সাথে মানাই না। আশিক আবারও বলে, পদ্মফুল ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তুমি বিহনে আমি বাঁচতে পারবো না। কেন আমার ভালোবাসা বুঝতে চেষ্টা করছো না? আশিক বোঝার চেষ্টা করো, আমি তোমার অনেক সিনিয়র।
2-3 বছরের হলে তাও হতো। আমি কেন তোমার আগে জন্ম নিলাম না পদ্মফুল? আশিক কথাটা বলে কান্না শুরু করে দেয়। জান্নাতুল বুঝতে পারে ফোনটা কাটার আগে মিনমিনি সুরে বলে, তোমার জন্য আমার মনে অনুভূতি জন্ম দিয়েছে আশিক। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দেয়। আশিক বেশ কয়েকবার ফোন করে কিন্তু রিসিভ হয় না। প্রায় 5 মিনিট পর খবর আসে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। জান্নাতুলের পরিবার মাথায় হাত দিয়ে বসে আছে। এই কি হচ্ছে? এটা আশিকের কাজ না ভালো করেই বুঝতে পারছে। আশিক 20 মিনিট আগেই এখান থেকে গেছে আর ছেলে মারা গেছে 30 মিনিট আগে। হামিদ ইসলাম উপায় না পেয়ে আশিকের পরিবার থেকে সবাইকে ডেকে পাঠায়। বেশ সময় নিয়ে আলোচনা করে বিয়েটা ঘরোয়াভাবে সেরে ফেলে। আশিক সবার সামনে হামিদ ইসলামের গালে একটা চুমু দেয়। হালকা হেসে ওঠে সবাই। সেদিনের পর কেটে যায় 10 বছর। জান্নাতুল আশিকের বুকে মাথা রেখে বলে, আশিক, আমার মন চাচ্ছে তোমাকে খুন করে ফেলি। শয়তান ছেলে, আমি না হয় মজা আর রাগ করে বলেছিলাম যে দোয়া করে দিলাম তোমার 4টা বাচ্চা হবে, আর তুমি একটা মেয়ে হয়েছে, পরে 2টা যমজ ছেলে হয়েছে, এখন আবার আমি প্রেগনেন্ট 3 মাসের। ছি ছি, এই যুগে আমি 4 সন্তানের মা। জান্নাতুল কাঁদো কাঁদো মুখ করে বলে। আশিক জান্নাতুলকে জড়িয়ে ধরে গলায় কিস করে, তারপর হেসে বলে, বউ দোয়া করে দিছে, সেটা সত্যি হবে না এটা কি কোনো কথা বলেন? আমি তো আমার পদ্মফুলের সব কথা রাখি। জান্নাতুল মুখটা ছোট করে আশিকের বুকে হাত বুলায়। প্রথম যেদিন আশিকের বুকে আমার পদ্মফুল লেখা দেখেছিল সেদিন যা কান্না করছে আশিকের সেটা মনে হলে আজও হাসি পাই। আমার জন্য কেন এমন করতে গেছিলা বলো? ট্যাটু করতে কষ্ট হয়নি? তোমাকে মজার ছলে যা বলি তাই করে বসো। ভালোবাসি পদ্মফুল, আপনার জন্য তো আমি নিজেকে শেষ করতে পারি। আপনাকে যে আমার বড্ড প্রয়োজন, বুঝলেন? জান্নাতুল আর কিছু না বলে আশিকের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আশিক হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দেয় আর ভাবতে থাকে, যদি সেই দিন জান্নাতুলের হবু হাজব্যান্ডকে সে খুন না করতো তাহলে কি আজ এই পদ্মফুল তার হতো? আশিক বিড়বিড় করে বলে, আমার পদ্মফুল, আমি মোহিত আপনার সুভাষে। আমার ভালো থাকার কারণ আপনি। আপনি বিনা শূন্য আমি, আপনি ছাড়া মৃত্যু আমি। ভালোবাসি আপনাকে পদ্মফুল।